আমি এখন আপনাদেরকে যে ঘটনা শোনাবো তা গত কয়েকদিনকার। এই গত সপ্তাহটা অনেক অনেক বেশি ঘটনা বলছিল আমার জন্য। আমি একটা জায়গায় যাই, যেই জায়গায় যাওয়ার জন্য আমাকে অনেক দিক থেকে অনুরোধ করা হয়। বলা সত্ত্বেও তারা বারবার অনুরোধ করছিল। একটা পরামর্শ বা কোনো কিছুতে যদি কাউকে কোনো কিছু করা যায়, সেটা আর কি উপকারের ব্যাপার। তো আমি সেই কথায় সাড়া দিয়ে আমি ওই লোকেশনে যাই। লোকেশনটা হচ্ছে, কিছু কিছু বাড়ি হয় না যে বাড়িগুলোতে অনেকগুলো ফ্যামিলি থাকে রুম ভাড়া করে, তাদের সব কিছু রান্না করা থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা এবং বাথরুম, এই সমস্ত কিছু শেয়ারিং, এই ধরনের বাড়ি। এবং যেই পরিবারের সমস্যাটা, তারা 11 জনের মতো সদস্য, তারা 2টা রুমে থাকে এবং ম্যাক্সিমামই তারা পোশাক কারখানায় কাজ করেন, আবার কয়েকজন সিকিউরিটি গার্ডও। ওই পরিবারের একটা সদস্য রয়েছে, একটা মেয়ে, বয়স হবে 16-17। সে কাজ করছিল ভালোই, পোশাক কারখানায় ভালোভাবে কাজ করছিল, কিন্তু আচমকা পোশাক কারখানায় কাজ করা অবস্থায় একদিন মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। তারা নিয়ে আসে এবং ওইভাবে তো তারা ট্রিটমেন্ট করে না। তো দেখলো যে 2 দিন ঠিক ছিল, তারপর আবার জ্ঞান হারালো। এরপর থেকে কিছু লক্ষণ দেখা দিতে শুরু করলো, যে লক্ষণগুলো তারা কবিরাজের কাছে গেল, নিয়ে হুজুরদের কাছে নিয়ে গেল। তাদের সামর্থ্যের ভেতরে থেকে তারা যতটুকু পারার বা চেষ্টা করা তারা সেটা করেছে, কিন্তু তারা সমস্যার সমাধান তো করতেই পারছিল না কেউ। কিছু ঘটনা ঘটছিল, যে ঘটনাগুলো কোনো ব্যাখ্যা নেই, এবং বিশেষ করে এই মেয়েটার যে অবস্থা হচ্ছিল, তারা বুঝে উঠতে পারছিল না কি করবে না করবে। এখন ঘটনা হচ্ছে, মেয়েটা গত 22-23 দিন ধরে সেন্সলেস, এবং তারা তো আসলে তেমন কিছু বোঝে না। ওই মেয়েটা সেন্সলেস হলেও মেয়েটা কিন্তু পজেসড। ওই এন্টিটি আসে, হাসে, কথাবার্তা বলে, কি জানি একটা চাবায় এসে, মানে সে অদ্ভুত কোনো জিনিসপত্র সে চাবায় মাঝে মাঝে, হাসে, এবং কার সাথে জানি আবার সে কথা বলে। হাসপাতালে নিয়ে গিয়েছিল, তারা ট্রিটমেন্ট করানোর জন্য বলেছিল ফার্দার। এখন তারা সেটা করায়নি, বা করানোর মতো তাদের হয়তো সে অবস্থা নেই, কিন্তু মেয়েটা সেন্সলেসই থাকে। এবং গত কয়েকদিন ধরে আর কি, মানে তাদের ভাষা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে ঘরের ভিতরে গন্ধ আসা শুরু হয়েছে, অদ্ভুত ধরনের গন্ধ। তো প্রথমে তারা মনে করেছিল যে গোসল করালে হয়তো ঠিকঠাক হয়ে যেতে পারে, কারণ তাকে ঠিকভাবে গোসল করানো হতো না, ওইভাবে পরিষ্কার করা হতো না তাকে। তো কিছু খাওয়ানো হতো না, মাঝে মাঝে পেশাব পায়খানা অটোমেটিক ভেতরে জমা ছিল, সেটা বেরিয়ে আসতো। এখন সেটাও প্রায় নেই বললেই চলে। মানে মুমূর্ষু রোগীদের যে অবস্থা, একটা অসহায় অবস্থায় যদি কোনো মুমূর্ষু রোগীকে রাখা হয়, তার যে অবস্থা সেই অবস্থায়। কিন্তু গন্ধ আসা শুরু হচ্ছে গত বৃহস্পতিবার থেকে। তো এখন যখন মানে যেদিন আমি যাব, তার আগের দিন যখন তারা গোসল করাতে গেল, গোসল করাতে যে তারা কয়েকটা স্থানে ব্ল্যাক স্পট পায়, কালো জায়গা, এবং একজন নাক নিয়ে সেখানে দেওয়ার চেষ্টা করলো, মানে এখান থেকেই মনে গন্ধ আসে। তো তারা যখন নাক দিয়ে গন্ধ নেওয়ার চেষ্টা করলো, তো গন্ধটার উৎস তারা পেল, এবং প্রকট একটা গন্ধ। এখন আমি যখন ওই রুমের ভেতরে গেলাম, ওই রুমের ভেতরে মেয়েটা বিছানার মধ্যেই, এবং রুমের ভেতরে পা দিতেই আমি এই গন্ধটা নাকে পাই। এটা গ্যাংগ্রিনের গন্ধ। তার গ্যাংগ্রিন হওয়ার মতো কন্ডিশন তৈরি হয়ে গেছে শরীরে, কারণ তারা অত কিছু বোঝে না। এরকম সেন্সলেস থাকলে মানুষ একে তো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে, সে তার কমায় না, এবং ট্রিটমেন্ট যদি তারা নাও করতে পারে, তারা এদিক ওদিক তাকে ঘোরায় নেই, মুভ করায় নাই, যার কারণে তার ওই পিঠের দিকেই সবার আগে গ্যাংগ্রিনটা হয়। এখন ঘরের ভিতরে সে গন্ধ, এই গন্ধের ভেতরেও আমি এমন একজনের উপস্থিতি টের পাচ্ছি, যার এইখানে কেন জানি থাকাটাই উচিত না, এবং যে এখানে উপস্থিত, তার এই উপস্থিতির পেছনে
অন্য কোনো পরিকল্পনা, যেটা এখন পর্যন্ত পরিষ্কার না। কেন জানি কোনো কিছু ভালো লাগছে না, আর চোখে বারবার ঝাপসা, মানে রক্তাক্ত রক্তাক্ত চাপাতি আসছে আমার বারবার, মানে রক্তাক্ত একটা চাপাতি বারবার আমার চোখের সামনে আসছে। আর আর ওই চাপাতির সাথে বারবার আমার চোখে এটাও আসছিল যে একটা হাত কবজি থেকে বিচ্ছিন্ন, আবার কনুইর আগে থেকে ওইটাকে ওইভাবে কাটা, মানে মানে একটা হাত যেটা কনুই থেকে যতটুকু পর্যন্ত যায় আঙ্গুল পর্যন্ত, এটাকে 3 টুকরা করে রাখা। এটা আমার চোখের সামনে বারবার আসছিল। আমি বসলাম তার পায়ের কাছে, কারণ আর জায়গা নেই বসার, এবং সে নিঃশ্বাস নিচ্ছে, স্বাভাবিকভাবে সে নিঃশ্বাস নিচ্ছে, এবং এই নিঃশ্বাস থেকে এখন দুর্গন্ধ আসা শুরু হয়ে গেছে। এটা কেবলমাত্র তখনই সম্ভব যখন কেউ একেবারে মৃত্যুর সামনে, মানে তারা কোনো উপায় নেই, মানে এই অবস্থাতে ডাক্তাররা ছেড়ে দেয়, বলে যে নিয়ে যান, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস নেয় ততক্ষণ পর্যন্তই। এরকম রোগীদের এরকম কন্ডিশন দেখা দিতে পারে হয়তো, মানে হাওয়া বাতাসের ভেতরে পর্যন্ত মেয়েটা নাকের ভেতর থেকে আসা দুর্গন্ধ এবং গ্যাংগ্রেনের গন্ধ, এটা নিয়েই তারা বসবাস করছে। এবং তাদের, মানে এই লোকগুলোকে দেখলেও মনে হয় যে এদের জীবনের লক্ষ্য কি তারা নিজেরা হয়তো জানে না। হয়তো এমন হতে পারে যে টাকা জমি বাড়িঘর করবে, গ্রামে চলে যাবে, কিন্তু একটা মানুষ মরে গেলে তার প্রতি ইমোশনাল কোনো টান হয়তো তারা অত ওইভাবে ফিল করে না। হতে পারে, মানুষ অভাবে থাকলে অনেক কিছুই হয়, আমরা তো চোখে দেখি না অনেক কিছুই। তো 11 জনের পরিবারটা বিশাল, কয়েকজন সদস্য মিলে আর কি পরিবার। তো এই 15-16 বছর বয়সের মেয়েটাকে দেখে 1 সেকেন্ডের জন্য মনে হলো না যে এর বয়স 15-16, কারণ এর হাতের দিকে যখন আমি তাকালাম, এর হাতের অবস্থাটা, স্কিনের অবস্থা এমন যে স্কিনটা যদি আপনি সরিষার তেল দিয়ে লাগান স্কিনে, তো এমনিতেই শ্যামবর্ণ মেয়েটা, সরিষার তেলটা শুকিয়ে যাওয়ার পরে যখন ওটার উপরে শীতকালে যেরকম আমাদের স্কিনের উপরে ক্র্যাক আসে না, সেপারেট হয়ে যায় না আমাদের ত্বক, বিভিন্ন রকম মানে সাদা এবং বিভিন্ন অংশ দেখা যায়, তার হাতের অবস্থাটা এমন যেন তার হাত 90 বছর বয়স্ক মহিলার মতো, এতটা শ্রিঙ্ক হয়ে গেছে সবকিছু, চামড়াগুলো এতটা শুকিয়ে গেছে তার। মেয়েটার অবস্থা এরকম যে মরে গেলেই হলো, মানে তাদেরও ওই রকমই এক হিসাব। আমি তো এইটুকুই জানি যে এর সাথে কেউ আছে, তো এর সাথে যেহেতু কেউ আছে কথা বলা দরকার, তো শুধুমাত্র এটাই চিন্তা করলাম যে কথা বলা দরকার। এবং যেই মুহূর্তে চিন্তা করলাম কথা বলা দরকার, ওই মুহূর্তে প্রথমে আমার সামনের যে দেয়ালটা, এই দেয়ালে একটা টোকা পড়লো। এই টোকাটা কেউ শোনে নাই, শুধুমাত্র আমি শুনেছি, অন্য কেউ না। ওই টোকাটা ঘুরতে শুরু করলো ডান দিক থেকে, আমার নজরের ঠিক ডান দিক থেকে ঘুরতে ঘুরতে এই টোকাটা ঠিক মেয়েটার মাথার কাছে এসে থামলো। দেয়ালের ভেতরে ওই টোকা দেওয়াটা মাথার কাছে এসে থামার পরে মেয়েটা বুঝতে পারলাম যে সে তাকে স্পর্শ করেছে, এবং যেই মুহূর্তে এই মেয়েটাকে সে স্পর্শ করেছে, ওই মুহূর্তে একটা ঝলক আমি দেখতে পাই তার চেহারার, তার ওই বিশ্রী চেহারাটা ঝলক আমি দেখতে পাই যে এই মেয়েটাকে ধরে রেখেছে। এখন মানুষ হাই দেয় না, সে সেইভাবে হাই দিল। হাই দেওয়ার পরে সে চোখটা খুললো, চোখ খোলার পর আমার দিকে তাকালো, হালকা ঠোঁটটা নড়েছে শুধুমাত্র, এবং ঠোঁট নড়ার পরে ভেতরের সবকিছু যে শুকিয়ে আছে সেটা দেখেই বুঝতে পারছি আমি। ঠোঁটটা হালকা নাড়াতেই ঠোঁটের কর্নারটা ফেটে গেছে আমার চোখের সামনে, আমি দেখলাম চিরে যেতে। তো সে উঠে বসার চেষ্টা করলো, এবং উঠে বসার চেষ্টা করতে যে একটা মানুষ যখন আর পারে না, তারই একই অবস্থা হলো। এবং আমি ওই সময় আবার খেয়াল করে দেখলাম যে তার কোনোই থেকে কি জানি বিছানার ভিতরে লেগে গেছে। পরে আমি বুঝতে পারলাম যে এটা আসলে তার কোনোইতেও গ্যাংগ্রিন ছড়িয়ে গেছে, এবং ওইটাই। তো সে উঠে বসার বেশ কয়েকবার চেষ্টা করার পরে সে উঠে বসতে পারলো।
আমার দিকে তাকিয়ে আছে এবং মুখ থেকে তখন দুর্গন্ধ আসছে তার প্রচুর, নাক দিয়ে। এখানে টিকে থাকা অনেক বেশি মুশকিল মুখে মাস্ক থাকা সত্ত্বেও, কিন্তু আমি একটা হাত দেখতে পাচ্ছি তার ঘাড়ে। ওই হাতের আঙ্গুলগুলো একটু সাপের মতো, সাপের বাচ্চার মতো আঙ্গুল, কোনো নখ নেই, কোনো কিছু নেই। ওই একটা আঙ্গুল ঘুরে মেয়েটার কানের ভেতরে ঢুকালো সে। মানে আঙ্গুলগুলো তো সে নাড়াচ্ছে, আঙ্গুলগুলো তো স্বাভাবিক মানুষের মতো না। ওই আঙ্গুলটা বড় এবং এই আঙ্গুলটা সে কানের ভেতরে ঢুকালো মেয়েটার, যেন এবার সে কথা বলতে চায়। কি জানি বললো, আমি বুঝি নাই, এই জন্য আমি জিজ্ঞেস করলাম কি। সে আবারও কি বললাম সেটাও বুঝি নাই। আমি বললাম কি, বললো যে খোদা। আমি বললাম যে কি খেতে চাস? বললো যে অনেক কিছু। বললাম ঠিক আছে, ভালো, আর কি প্ল্যান? একে এই অবস্থায় ঢোকানোর কি দরকার তোর? আমি দেখলাম যে আঙ্গুলগুলো নড়ছে, যে একটা আঙ্গুল তো কানের ভেতরে ঢোকানো, বাকি আঙ্গুলগুলো যে কাঁধে রাখা, এগুলো নড়ছে যেভাবে আমরা নাড়াবো ওইভাবে, ট্যাপ 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 করে নড়ছে, যেন সে চিন্তা করছে এবং চিন্তা করে সে আমাকে উত্তর দিতে চায়। ওই সময় মেয়েটার ডান হাত উঠল। আমি জানি যা আমি দেখছি তা অন্য কেউ দেখছে না। মেয়েটার ডান হাত উঠলো এবং ডান হাতে রক্ত লাগানো, ডান হাতে রক্ত লাগানো। এবং সে, আমরা যেভাবে আমাদের আঙ্গুল পরিষ্কার করি, হাত এবং আঙ্গুল খাবার খাওয়ার সময়, মানে খাবার খাওয়ার পরে, ওইভাবে সে আঙ্গুলগুলো পরিষ্কার করতে লাগলো। এবং আমি দেখতে পাচ্ছি যে সে রক্তগুলো সে নিজের ভেতরে নিয়ে নিচ্ছে, মানে খেয়ে ফেলছে। তা আমি এদিকে ওদিকে তাকালাম, আমার পেছনে মেয়েটার বাবা ছিল। আমার মনে হয় না সে দেখতে পেয়েছে, দেখতে পেলে সে আটকে উঠতো। তো সে শুধু এটা জিজ্ঞেস করলো, কিরে তুই আঙ্গুল চাটিস কেন, মানে তাদের মতো করে আর কি। আমি তার বাবাকে ইশারা দিয়ে বললাম যে কথা না বলতে। আমি ইশারাও দিলাম যে ঘর থেকে বেরোতে। মেয়েটা ওইভাবে নিজের হাত ওইভাবে পরিষ্কার করলো আমার চোখের সামনে। আমি জিজ্ঞেস করলাম রক্ত কোন জায়গার। তো তখনও মেয়েটার বাবা কিন্তু গেটের পাশে দাঁড়ানো। ওই মেয়েটা ওর বাবার দিকে তাকালো, বাবার দিকে তাকানোর পরে হাসি দিল একটা। তো তখন আমার নোটিস হলো যে না, মেয়েটার বাবা তখন এখানে দাঁড়ানো। তাই বললাম যে বের হয়ে যান, গেটে একটু চাপায় দেন, বাইরে অনেক মানুষ দাঁড়ানো গেটের ব্যাপারে। তো গেটটা চাপিয়ে দেওয়ার পরে আমি ওকে বললাম যে দেখ, বাইরে মানুষ বেশি, তো তোর কথা আর আমার কথা যাতে মানুষজন না শুনতে পারে ওই ব্যবস্থা তুই করবি না আমি করব। তো সে বলে আমি করি। তারপরে সে দুই হাত একটা তালি মারলো জোরে। এরপরে সে বললো যে তুই আর আমি যা বলবো এখন বাইরে কেউ শুনবে না, আর আমি এখন তোকে বলি আমি কি চাই। আমি ওকে খেয়ে ফেলেছি, ও শেষ, ও আর বাঁচবে না। তুই কেন, কোনো ডাক্তার বৈদ্য এনে তুই বাঁচাতে পারবি না। ওকে আমি খেয়ে ফেলেছি, কিন্তু আমার হিসাব অন্যরকম। আমার হিসাব হচ্ছে আমি ওর বাবার ঘাড়ে চাপবো, আর ওর বাবার ঘাড়ে চেপে যে বাড়ির দারোয়ান ওর বাবা, ওই বাড়ির মালিক, তার বাচ্চা, এই দুজনকে আমি কাটাবো ওর হাত দিয়ে। আমি বললাম যে কাটিয়ে কি করবি তুই? আর তুই যদি ওর বাবাকে দিয়ে তো কিছু করাতে চাস, তাহলে এই মেয়ের পেছনে কেন? আর এরা তো কিছু করতে পারবে না। সেই সাথে আমার করতে দিল, এরা কিছু করতে পারবে না দেখেই তো আমি এদের সাথে, এই জন্যই তো আমি এইখানে। আমি জিজ্ঞেস করলাম তোর ইচ্ছাটা কি, তোর পারপাসটা কি, তুই মানুষ মেরে কি করবি? সাথে সাথে আমাকে ডান হাত সে দেখালো, বললো যে তুই দেখাস না একটু আগে আমি রক্তগুলা চাটলাম, দেখিস নাই? এইখান থেকে কিছুটা দূরে, তুই জানবি না, এক ছেলের রানের ভেতরে ছুরি ঢুকে যাচ্ছে, ওই রক্ত রাস্তায় পড়ে আছে, ওই রক্তের উপরে হাত দিয়ে আসলাম মাত্র। ওই ছুরিটা আমিই মারছিলাম, কিন্তু ছুরিটা ও তলপেটা না লেগে রানের উপরে লেগে গেছে। এখন ওইখান থেকে রক্ত বেরিয়েছে। এখন রক্ত দেখলে আমার হুঁশ থাকে না, ওই রক্ত আমার চাটা লাগবেই। তখন আমি বললাম যে তাহলে কি তুই বেঁচে আস, তুই জানিস আমি কি করি তোর সাথে? তখন সে
মেয়েটার কানের ভেতর থেকে আঙ্গুলগুলো বের করলো, বের করার পরে এবার সে মেয়েটা ডান পাশ দিয়ে উকি দিল। মেয়েটা ডান পাশ দিয়ে ওর চেহারার এক অংশ দেখা যায় এবং সে আমাকে বলল, তোর মনে হয় আমি পিশাচ? মনে হয়? তুই জানিস আমি কি করতে পারি? আমি চার তার ঘাড়ে চাপি না, আমি শুধু সুযোগ খুঁজি, আর আমার কাজ শুধু একটা জিনিসই, কাটাকুটি আর রক্ত খাওয়া। তো আমি বললাম যে তুই কোন ধরনের জিনিস তাহলে? বলে যে আমি এখানেই থাকি, এটাই আমার কাজ। বাতাস আসে, বাতাস আমার সাথে কথা বলে, আর বাতাস আমাকে বলে তুই শুধু কাটবি আর খাবি, আর কিচ্ছু না। আমি বললাম কোন বাতাস? ওই বাতাস তোমাকেও শুয়েছে? এভাবে সে কথাটা বললো। আমি বললাম কোন বাতাস? তুই স্পষ্ট করে বল আমাকে, কোন বাতাস, কে যে আমাকে স্পর্শ করেছে? ও আমার দিকে তাকিয়ে আছে, ও আমার দিকে তাকিয়ে আছে, আর কেন জানি অজান্তেই আমি বুঝতে পারলাম যে ও কার কথা বলছে আমাকে, এবং আমার শরীরে যে শিহরণটা বয়ে গেল এক মুহূর্তে, ওইটা থেকে খুব মজা পেল। ওর চেহারার ভেতরে যেটা হাসি, ওই চেহারার হাসিটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। কিন্তু ওর সাথে সে কেন কথা বলবে? আমি জিজ্ঞেস করলাম তোর সাথে কেন কথা বলবে? তোরা কি, তোরা কিচ্ছুই না, তোদেরকে যদি ফু দিয়ে উড়ে যাবি তোরা। তো সে আমার দিকে হালকা একটু মাথাটা আগিয়ে দিল, মেয়েটার আগিয়ে দিয়ে বললো, দে ফু দে, আমি উড়ে যাই, দে ফু দে, দে ফু দে। কি বলবি, কি বলে ফু দিবি? দে, আমি উড়ে যাবো, দে। তো আমাকে চ্যালেঞ্জ করলো দেখে আমি একটা ফু দিলাম, খুব সাধারণভাবে ফু দিলাম। তো ফুটাকে সে নিজের চেহারার মধ্যে নিয়ে নিল, যেন সে অ্যাবজর্ব করে নিল আমার মুখ থেকে বের হয়ে আসা বাতাসটাকে। এবং সে নিঃশ্বাস নিল, নিঃশ্বাস নিয়ে আবার নিঃশ্বাস ছাড়লো, ছাড়ার পরে সে বলল, কিছুই হয়নি, আমি এইখানে। আমি জিজ্ঞেস করলাম তোর প্ল্যান কি? এই মেয়ে তো শেষ করে দিয়েছিস, রাখিস তো নাই? বললো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উই উই উই, একেবারে শেষ, একেবারে শেষ, কিচ্ছু রাখি নাই ভেতরে, কিচ্ছু রাখি নাই। ওর হাসিটা বেশি সুন্দর ছিল জন্য ওর হাসিটা আমি সবার আগে কেটে ফেলেছি। ওই বাতাস আমার সাথে কথা বলার পরে সবার আগে আমি ওকে পাই দেখেই কিন্তু আমি ওর সাথে অনেক দিন ধরে, আমি ওর সাথে, কিন্তু আমি ওকে কিছু করি নাই। ওর হাসি ভালো লাগতো আমার, কিন্তু আস্তে 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 ওর প্রতি আমার ওই নেশাটা থাকলো, কারণ ওর রক্তের ঘ্রাণ আমি পাই। বাইরের রক্ত খেতে খেতে আর ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে ওর ঘাড়ে বসে ওরই রক্ত খেতাম। এই যে আস্তে 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 এই অবস্থা আজকে। রক্ত যদি না খাই আমার ভালো লাগে না। আমি বললাম তোর অবস্থা ওইরকমই, যে সুদ খোর সে সুদ না খেলে তার যেমন শান্তি লাগে না, যে ঘুষ খায় সে যদি ঘুষ না খেলে শান্তি যেমন পায় না, তোর এই অবস্থিত নাকি? বললো হ্যাঁ, আমার তো এই অবস্থাই। এই যে নেশা লাগছে, নেশা তো ছুটাইতে পারি না। তখন আমি ওকে বললাম, দেখ, যে বাতাসই তোকে যাই বলুক না কেন, তুই এখান থেকে যা, তুই যা, এটা শেষ করে দিয়েছিস, যা। আর তোর বাড়তি কোনো প্ল্যান নেই, তুই এই জায়গায় আর কাজ করিস না। ও আমাকে তখন মেয়েটার ডান হাত উঠিয়ে ওদের ঘরে যে আলমারি রয়েছে ওই আলমারির গ্লাসের দিকে ইশারা দেওয়াল, এবং ওই গ্লাসের উপরে যে পর্দাটা ছিল পর্দাটা নিজে থেকে সরে গেল, দেখলাম যেন বাতাসে এক পলক মানে একটা দমকা বাতাসে পর্দাটা সরে গেছে। বুঝি আমি সবই। এবং ওই আয়নায় ঘরের কোনো চেহারা নাই, ওই আয়নার ভিতরে পাসপোর্ট সাইজের ফটোর মতো অনেকগুলো ছবি লাগানো। তো আমি উঠে গেলাম, উঠে গিয়ে ছবিগুলো দেখলাম, একদম ন্যাচারালি দেখলাম। কোনো কোনো ছবি ডান দিকে কাট করা, বাম দিকে কাট করা, বা কোনো কোনো ছবি আপসাইড ডাউন, মানে মাথা নিচে, এরকম কিছু বুঝলাম না। কিন্তু আমার আবার ওর দিকে নজর ছিল, ও যাতে আবার ওইখান থেকে না উঠে ওই দিকেও নজর ছিল। তো সে আমাকে বললো যে দেখ, এরপরে এই সবগুলা লোকের কাছে আমি যাই, একে তো আমি শুধুমাত্র রক্ত খেয়ে শেষ করে ফেললাম, বাকিগুলোকে আমার কাটা বাকি। এদের বাসায় আমি লোক ঢুকাবো,
লোকের ঘাড়ে চেপে এসে এদেরকে আমি কাটবো, কাটার পরে এদের রক্তগুলো খেয়ে ফেলবো, মাংস আর হাড় সব পরে থাকবে এখানে, গোশত আর হাড্ডি। ওরা যেভাবে বলে না গোশত আর হাড্ডি, ওইভাবে গোশত আর হাড্ডি রেখে দিব। তখন আমি বললাম যে তাহলে তোরা চারপাশে গুলো করে বেড়াস এখন নাকি রে? হাসলো, এমন ভাবে হাসলো যেন মানে আমি ও টপ সিক্রেটটা বলে ফেললাম দেখে ও মুচকি হাসলো, এরকম অবস্থা ওর। তখন আমার মাথার মধ্যে একটা জিনিস খেয়াল হলো, আরে এটা তো কঠিন না, ওরা পারে না এমন কোনো কিছু নাই। এখন এখন বাতাস যদি ওদের সাথে কথা বলে, বাতাস মানে হচ্ছে ব্ল্যাক লিকুইড, ও যদি ওদের সাথে কথা বলে এবং ওদেরকে যদি সে অর্ডার দেয়, এরা তো সেটা ফুলফিল করবেই পূর্ণ শক্তিতে, পূর্ণ শক্তিতে এরা সেটা ফুলফিল করবে এবং এরা এখন সেই কাজই করছে সবাই মিলে। আমি ওর দিকে তাকিয়ে বললাম যে তোরা কোন কোন জায়গায় ছড়িয়ে আছিস এখন বলতো, তোরা কোন কোন জায়গায় ছড়িয়ে আছিস? আস্তে করে আমার দিকে মাথাটা আগিয়ে দিয়ে বললো যে সব জায়গায়, সব জায়গায়। আমি বললাম যে তাহলে অপেক্ষা কিসের, মানুষ মারা কাট। বলে কাটি তো, প্রত্যেক দিনই কাটি, প্রত্যেক দিনই তো খবর পাস, কোন জায়গায় খবর পাস না? প্রত্যেক দিন দেখবি একটা না একটা করে লাশ কাটি আমরা। লাশগুলা কাটা খুব সহজ, আবার অনেক সময় করি কি জানিস, লাশগুলা না যারা লাশ বিক্রি করে তাদের কাছে দিয়ে দিই, ওরা আবার করে কি এই সমস্ত লাশগুলা মেডিকেলে সাপ্লাই দেয় কাটাছাড়া করার লেগে। তো ওদিক দিয়ে লাভ এদিক দিয়ে লাভ, লাশের অনেক সময় খোঁজ পাবি না, লাশের কোনো অস্তিত্বই থাকে না। কোনো কোনো লাশ দেখবি যার ছেলে আর মেয়ে হয়তো গায়েব, যার বাবা মামা হয়তো গায়েব, ওগুলোরে মাইরা ফেলছি আমরা, গলা টিপা হোক, ধাক্কা মেরা হোক অথবা ঘাড় মটকে হোক, মাইরা আমরা ফেলছি, লাশ পাইছে, কোনো খবর নাই। সেই লাশের কাইটা যা দেখ, ডাক্তার হইতেছে এক একজন। তো এমনও তো হয় অনেক সময় যে বাবারই লাশ হয়তো সন্তানে কাটতেছে কিন্তু সন্তান খুঁজতে পারবে না। অবশ্য এমন পর্যন্ত হয় নাই, কিন্তু আমরা ওইটাও চাই একদিন আমাদের মধ্যে থেকে কেউ না কেউ এমন ঘটনা ঘটাবে যে সন্তানই পিতা মাতার লাশ কাটবে, অথচ সন্তান বলতে পারবে না যে এটা তার পিতা বা মাতা। আমরা ওই ব্যবস্থাও করবো খুব তাড়াতাড়ি। তখন আমি বললাম যে তুই এটা কি বললি, তুই লাশ সাপ্লাই দেবো মানে? আমার দিকে তাকে হাসলো আর বললো যে তুমি এত কিছু জানো আর ছোট্ট জিনিসটা জানলা না। এরপরে সে আমাকে একটা গালি দিল। তখন আমি বুঝতে পারলাম যে সে আমাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলো যে অনেক সময় হয়তো এই যে সো কল ডেড বডি যেগুলো বেওয়ারিশ, এগুলো তো অনেক সময় মেডিকেলে চলে যায় ব্যবচ্ছেদের জন্য বা এক্সপেরিমেন্ট করার জন্য বা ডাক্তারি চিকিৎসার ওই সমস্ত প্রসিজার ফলো করার জন্য। আমাকে এটা বোঝালো যে অনেক সময় এখানকার লাশই ওইখানে পাঠায় দেয়, আর একবার যদি ওই জায়গায় লাশ ঢুকে তাহলে তো এই লাশ নিয়ে তার কোনো সমস্যা নেই, খুনি ধরা পড়লেও লাশা পাবে না কেউ কোনোদিন, কারণ লাশ ডাক্তার কেটে ফেলছে। তো কোর্টে যায় তো সে বলতে পারবে না যে ডাক্তার আর লাশ কেটে ফেলছে। সেটা আমাকে বোঝালো যে তারা এরকম করে। আমি বলছি না যে এটা আসলে হয়, এটা তার কথা, আমার কথা না। আমি তাকে বললাম যে তাহলে মেয়ের পেছনে কয়দিন কয়দিন বাঁচবে মেয়ে? আঙ্গুলে কর গুনতে শুরু করলো, আঙ্গুলে কর গুনতে গুনতে বললো যে 11 দিন আর 11 দিন, তারপরে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আমি বললাম কিভাবে শেষ হয়ে যাবে বল? সে আমাকে বললো যে আর একটুখানি রক্ত খাওয়া বাকি, আমি টানি কিন্তু আসে না, রগগুলার ভিতরে আসে না, কিন্তু ওইটাও চলে আসবে 3-4 দিনের ভিতরে, ভালোভাবে চলে আসবে। ওই 3-4 দিন পরে একবারে সব খেয়ে ফেলবো, তারপর আস্তে 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 সবাই দেখবে শরীরে খালি ঘা হয় আর পোকা হয়, ঘা হয় আর পোকা হয়। আরামসে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে যে দমও নেয় না। এই হচ্ছে আমার প্ল্যান। জিজ্ঞেস করলাম এরপরে কার ঘাড়ে চাপবি?
সে ইশারা দিল ওই আয়নার দিকে, যে আয়নার ভিতরে অনেকগুলো ছবি এলোমেলো করে রাখা, পাসপোর্ট সাইজের ছবি। কাকে উদ্দেশ্য করে দেখালো সেটা আমি জানি না, কিন্তু সে নিজে থেকে আবারও বলল, কিন্তু আমি এর বাবার ঘাড়ে উঠব, এর বাবাকে দিয়ে বাড়ির মালিক আর তার সন্তানকে মারাবই, একেবারে কাটাবো। তুই কোনো মতে ঠেকাতে পারবি না, কেউ পারবে না। আমি বললাম যে ঠেকানো নিয়ে কথা না, কথা হচ্ছে কি জানিস, এই যে আমরা অহংকারে অনেক কথা বলি না, তুই তো আমাকে চ্যালেঞ্জ করলি, আমি জানি তুই কার জোরে কাজ করতেছিস, কর, সমস্যা নাই, কর। এই মেয়েটাকে তোর বাঁচানোর উপায় নেই। এখন যদি তুই ওর বাবার পেছনে যাস, তাতেও আমি কোনো কিছুতে বাধা দিতে পারবো না, বাধা তো দিতে পারবো না, কিন্তু তুই পার পাবি। সে হাসলো, বললো যে পার পাবো না কেন? বললাম যে না, আমার কেন জানি মনে হয় তুই পার পাবি না। কারণটা আমি তোকে বলি, দেখ, আমার সামর্থ্য আছে, কিন্তু আমি সামর্থ্য ব্যবহার করতে পারছি না, ওইটা কথা না। কথা হচ্ছে যখন আমি তোর কথা মানুষকে বলবো, তখন ওই মানুষগুলোর দোয়া তো আসবে। তো তুই কখনো কি দেখস নাই যে বাতাস তোর সাথে কথা বলে সেই বাতাস সব পালায়া যায় অন্য আরেক বাতাস দেখলে? দেখিস নাই তো, না টের পাস নাই? তাহলে তোরা তো আজান দিলে লুকাস সেই জন্য যে তোদের খারাপ লাগে, মানুষের শরীরের পেছনে বিভিন্ন জায়গায় যেহেতু লুকাস, তখন তোরা। আমার এই কথাগুলো শুনে সে হাসছিল। এই হাসাটা মানেই তো সবকিছু স্বীকার করা। আমি ওকে বললাম যে তুই মেয়েটাকে ছেড়ে দে, ওর সময় শেষ, যা করা করে ফেলেছিস, আর কিচ্ছু করিস না, ওকে ছাড়, মানুষজনের উপরে আর জুলুম করিস না। তো আমার দিকে তাকে হেসে বলল, জুলুম? আরে তোরা যে ডায়লগটা মারিস, জুলুম আর জুলুম, আমি চিন্তা ভাবনা করছি কি জানিস। এ কথা বলে সে বের হয়ে গেছে। আমি তাকে নিজে বের হতে দেখলাম। এই কথাটুকুর পরেই মেয়েটাকে সে ছাড়লো, দেয়ালের সাথে সে মিশলো। অতক্ষণে আমি তার চেহারার ওই বিশ্রী জায়গাটা দেখলাম, এবং আমি স্পষ্ট দেখলাম যে সে দেয়ালের ভেতর দিয়ে ট্রাভেল করে বেরিয়ে গেছে। কোনো না কোনো পারপাসে সে বেরোচ্ছে, যেটা আমি জানি না। মেয়েটার অবস্থা খারাপ। বাসা থেকে বের হলাম, ওনারা অনেক কথা জিজ্ঞেস করলো, এমনকি যে আশপাশের যত প্রতিবেশী সব জ্বর হয়ে গেল। আমি বললাম যে আমি একটু বাইরে একজনের সাথে কথা বলবো আলাদা। তো যার মাধ্যমে এই পরিবার আমার সাথে যোগাযোগ করলো আর কি, মানে যে খুব বেশি ইনসিস্ট করলো, আমি তার সাথে কথা বললাম। আমি তাকে বললাম যে অবস্থা, মেয়ে তো মনে হয় না বাঁচবে, আমার মনে হয় না মেয়ে বাঁচবে। তো সে আমাকে বললো যে ভাই, আপনার যেটা সুবিধা হয় আপনি এটা করেন। আমি বললাম যে ভাই দেখেন, আমার হাতে নাই, আমি পারবো না। আর এর চেয়ে বড় কথা হচ্ছে কি, এই জিনিসটা অনেক বেশি গাঢ়, এই গাঢ় জিনিসটার সাথে পেরে ওঠা অনেক বেশি মুশকিল। তো এটা আর কি ওই দিনের কথা। আমি আজকে যখন আপনাদের সাথে কথা বলছি, মেয়েটা এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত নিঃশ্বাস নেয়, কিন্তু ওইভাবে পড়ে আছে। মাঝে মাঝে চোখ খুলে হাসে, আর নিজে নিজে ঠোঁট বা মুখ চাবায়। হয়তো এমন কোনো কিছু সে চাবায় যে জিনিসটা আমরা চোখে দেখি না, বা এমনও হতে পারে যে সে হয়তো কোনো মানব দেহের শরীর থেকে একটা মাংসের টুকরো এনে সে চাবাচ্ছে, হয়তো সেটা আমি দেখতে পাবো, কিন্তু পরিবারে কেউ দেখতে পাচ্ছে না। আবার এই কথাও সত্য হতে পারে যে সে চাইলেই ওই মেয়ের বাবার ঘাড়ে চেপে ওই বাড়িওয়ালা বা ইচ্ছে তার সন্তানকে মেরে ফেলতে পারে। আবার কোনোটাও সত্য নাও হতে পারে, কিন্তু সত্য তো এটাই, ও তো মেয়েটাকে শেষ করে ফেলেছে ভেতর থেকে। এই জিনিসটা গত একটা সপ্তাহ ধরে আমার মাথার ভিতরে, আমার চোখের সামনে তো হচ্ছে। আমি এই যন্ত্রণা থেকে বেরোতে পারছি না, যে আমি কিছু করতে পারলাম না। কিন্তু কিছু করতে পারার না চেতেও এমন একটা অবস্থা আমার চোখের সামনে ব্যাপারটা আসলো, যাতে আবার আসলে করণীয় এমনিতেও কিছু নাই। কিছু সময় আসলে অনেক বেশি দেরি হয়ে যায়।
তো এখন পর্যন্ত মেয়েটা আছে, আমি জানি না এরপরে কি আছে ওর কপালে। এখন আমি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, এবং এই ঘটনাটা হচ্ছে আমাদের ওই অ্যানোনিমাস পার্টিসিপেন্টের ঘটনা। সে তো কয়েকটা ঘটনা পাঠিয়েছিল, মাঝখানে আরও কিছু ঘটনা ছিল, যে ঘটনাগুলো আমরা আমাদের মেইলের অ্যাক্সেস না থাকার কারণে, সাডেনলি টু ইস্যু হওয়ার কারণে আমরা মেইলে অ্যাক্সেস নিতে পারছি না, সিকিউরিটি রিজন আর কি। প্রচুর হ্যাকিংয়ের মেইল আসছে, প্রচুর হ্যাকিংয়ের মেইলের কারণে একটু সিকিউরিটি রিজনে আমরা আপাতত আমাদের মেইলটা অপারেট করা অফ করে রেখেছিলাম, যার কারণে তার কিছু ঘটনা আমি পাই নাই। এবং তার একটা ঘটনা এখন আমি আপনাদেরকে শোনাবো। ঘটনাটা আমি আমার মতো করে বলি। এক ব্যক্তি, সময় 1995, 96 অথবা 97, ঘোর বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে তখন সেই দিন রাতের বেলা। একজন ব্যক্তির খুব ইমার্জেন্সি ডাক্তারের কাছে যেতে হবে, কারণ তার মেয়েটা, তার ছোট বাচ্চা, তার একটা অসুখ হয়েছে, একটা ওষুধ তাকে যে নিয়ে আনতে হবে। এবং যেই জায়গা থেকে তার বাড়ি এবং যেই জায়গা হচ্ছে সেই ডাক্তারের যে এলাকায় থাকতো, হাঁটা পথের ডিস্টেন্স এক বেলার, তার উপর এখন বৃষ্টি। মেয়ের এত বেশি যন্ত্রণা হচ্ছে পেটে, যা দেখে বাবা সহ্য করতে পারেননি দেখে তিনি ওই বৃষ্টির ভেতরেই হারিকেনের সাহায্য নিয়ে বের হলেন। তিনি এতটা ডেসপারেট ছিলেন যে তার ওই মেয়ের ঔষধের জন্য যে তিনি হারিকেনটা নিয়ে বের হয়েছেন ঠিকই, তিনি কিন্তু হারিকেনকে প্রোটেক্ট করার মতো কোনো ব্যবস্থা নেননি। শুধুমাত্র তার পরিবারের সদস্যরা দেখেছিল যে সে নিচু জমিতে থাকা বড় কচুর ডাল কেটে নিয়ে মাথায় করে এগিয়ে যাচ্ছেন হারিকেনের আলোতে। কিন্তু রাতে লোকটা রাতে ফেরত আসেনি এবং সকালবেলা লোকটাকে পাওয়া গেল সড়কের মাঝখানে, যে সড়ক ধরে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করে, মূল সড়ক গ্রামের, ওই সড়কের মাঝখানে তার লাশ পাওয়া গেল। হারিকেনটা দূরে ছিল, যে হারিকেনটা দূরে থাকার অবস্থা দেখে, কারণ দূরে থাকলেও হারিকেন ভাঙা ছিল, গ্লাস ভেঙে যেতে পারে, কিন্তু হারিকেনের বডিটাই পুরো চ্যাপ্টা করে ফেলেছে কেউ। এবং ওই অবস্থায় ছিল ব্যক্তির লাশ, এমন অবস্থা যেন তাকে কেউ ওই জায়গায় মেরে রাস্তার উপরে এনে ফেলে দিয়ে গেছে। এই অবস্থা ছিল তার শরীরের, প্রচুর মার ধরে দাগ, এবং শরীর পুরো ফুলে আছে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। তার অবস্থাটা এমন ছিল তার লাশের। এই অবস্থায় তার লাশকে ওই দিন দাফন দেওয়া হয়। ওই দিন লাশকে দাফন দেওয়ার পরে ওই দিন রাতের বেলা ওই গ্রামের আরো একজন লোক রাতের বেলা বের হয়। ওই দিনও বৃষ্টি হচ্ছিল, আগের দিন রাতেও বৃষ্টি হচ্ছিল প্রচুর। প্রথম ব্যক্তি মারা যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তি যখন বের হয়েছে, ওই সময় বৃষ্টি, এবং তৃতীয় ব্যক্তির কাজ হচ্ছে যে তার বাড়ির উঠানের এক পাশ দিয়ে রাস্তা করে দেওয়া, যাতে পানি বেরিয়ে যেতে সুবিধা হয়, পানি ঘরে ঢুকে যাবে, পানি এত বেশি। পরিবারের সদস্যরা তার আচমকা চিৎকার শুনতে পায়। এই বৃষ্টির ভেতরে আচমকা চিৎকার শুনতে পেয়ে তার স্ত্রী সবার আগে ঘর থেকে বেরিয়ে দৌড়ায়, সেখানে যায়। এই পানির ভেতরে তার স্ত্রী সেখানে পৌঁছে দেখতে পায় যে তার স্বামী সেখানে নাই, এবং তার স্বামীর হাতে যেই কুপিবাতিটা ছিল সেটা ওইখানে পানির ভেতরে তখন রীতিমতো, কিন্তু হালকা একটু শিখা জ্বলছিল অদ্ভুত ভাবে পানির ভেতরে থাকা অবস্থাতে। তিনি চিৎকার করলেন, অন্যান্য গৃহস্থ ঘরের লোকজন বেরিয়ে এলো। পানি কিন্তু এমন নয় যেটা মানুষ ভেসে যাবে, না সেরকম না। পানিটা আমাদের গোড়ালি থেকে ইঞ্চিখানে খুব বড়, কিন্তু হাঁটুর অনেক নিচে। আমরা আন্দাজ করতে পারছি পানি কিরকম। সবাই খুঁজতে শুরু করলো, এবং এই দ্বিতীয় ব্যক্তিরও লাশ পাওয়া গেল কিছুটা দূরে। ব্যাপারটা ছিল এইরকম যে এই হাঁটুর কিছুটা নিচে পানি, যেটা এই পানিতে মানুষ ডুবে মারা যেতে পারবে না কোনো মতেই, বেহুশ হয়ে না পড়লে। এই পানিতেই মনে হয় সে ভেসে
তাদের ওই বাড়ি থেকে দূরবর্তী একটা জায়গায় বাঁশঝাড় রয়েছে, পানিগুলো ওদিকেই নামছে সব। একেবারে ওই বাঁশঝাড়ের ঘোরে সে মুখ থুবড়ে, মানে পানির ভেতরে তার মুখ ভেসে রয়েছে। দ্বিতীয় ব্যক্তির লাশ পাওয়া গেল দ্বিতীয় দিন রাতের বেলা। পরপর 2টা মৃত্যু ঘটলো। তো এই 2টা মৃত্যু যখন ঘটলো, গ্রামের মানুষের স্পেকুলেশন হচ্ছে যে এটা দেহ দানবের কাজ। দেহ দানব ছাড়া এটা হইতে পারে না, কারণ ওইখানে এসে দ্বিতীয় ব্যক্তিকে কেউ মারার জন্য তো আসে নাই, কেউ মারার জন্য তো উৎপেতে বসে নাই। দ্বিতীয় ব্যক্তি পানিতে ভেসে গেলে সে চিৎকার দিত না, তাকে কেউ টেনে নিয়ে গেছে বা কোনো কিছু করেছে এই জন্য সে চিৎকার দিয়েছিল। এই স্পেকুলেশনে গ্রামের মানুষ প্রচন্ড রকমের অ্যালার্ট, বাইরে বের হওয়া বন্ধ প্রায় একদম। 2-3 দিন পরে যে বৃষ্টিটা কমে আসলো, মানে বৃষ্টিটা একেবারে নাই, প্রায় অনেকদিন বৃষ্টি হচ্ছিল, 6-7 দিন ধরে। তো বৃষ্টিটা কমে যাওয়ার পরে গ্রামের মানুষের ভিতরে বলা বলি হচ্ছিল যে 2টা মানুষ 2 দিনের মধ্যে মরে গেল, ঘটনা কি? এই বলা বলির ভেতরে ওই যে প্রথম 2জন মারা গেছে, তত দিনে ডিস্টেন্স চলে আসছে 7 দিন। 7 দিন পরে একদিন রাতের বেলা এক গৃহস্থ ঘরের লোক শুনতে পেল কে জানি তাকে বাইরে থেকে ডাকছে তার নাম ধরে। তো তাকে একবার ডাক দিল, তাকে আরো একবার ডাক দিল, তাকে আরো একবার ডাক দিল, এবং তাকে আরো একবার ডাক দিল, মানে ডাকছেই শুধুমাত্র তাকে। তো সে যখন সাড়া দিতে যাবে, ঘুম ভাঙার পরে সে যখন সাড়া দিতে যাবে, ওই একই সময় তার পাশে শুয়ে থাকা তার স্ত্রী তার হাত চেপে ধরলো এবং তাকে বুঝালো যে সে যাতে উত্তর না দেয়। তো তার স্বামী স্বাভাবিকভাবে ফিসফিস করে বলছিল যে বাইরে গিয়ে তাকে তো উত্তর দিতে হবে, আমরা তার গেট খুলে বের হচ্ছি না। কিন্তু তার স্ত্রী তার মুখের মধ্যে হাত রেখে তাকে বারবার বোঝাচ্ছিল সে যেন চুপ থাকে। কিন্তু একজন পুরুষ মানুষ তার এইরকম অ্যাটিটিউড হজম করবে না। কিন্তু সে একবারও ভাবেনি যে তার স্ত্রী কেন এই মুহূর্তে এই সময় জেগে আছে। তো সে তার স্ত্রীর হাত তার মুখ থেকে সরিয়ে ফেলল ছাড়া মেরে, এবং সে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল এবং জিজ্ঞেস করলো কে বাইরে, কে ডাকে? তো বাইরে থেকে উত্তর দিলে আমি, দরজাটা খুলো। তো সে জিজ্ঞেস করলো যে আমি কে? তখন সে যে পরিচয় দিল, সেই পরিচয়টা শুনে ওই মহিলা তো ভয় পেয়ে গেছে, কিন্তু পুরুষ তো তখন বুঝতে পারেনি। সে পরিচয় দিল এই পুরুষ মানুষেরই, যে এই মুহূর্তে ঘরের মধ্যে শুয়ে আছে, তারই পরিচয় দিল। এবং সে বলছিল যে গেট করতে। তার এই স্বামী মাত্র তো তার ঘুম ভেঙেছে, সে বুঝতে পারেনি যে তারই নাম বলে তাকে ডাকছে যে গেট খুলে দাও। তার স্ত্রী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলো, তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এই পুরুষ মানুষটা বুঝতেই চাইল না। সে বুঝতেই চাইল না। তো সে তার স্ত্রীকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে দরজার একটা অংশ খুললো, মানে পুরো দরজা না, দরজার একটা অংশ খুললো। এরপরে সে শুধু একটা চিৎকার দিল। এই তৃতীয় পুরুষ একটা চিৎকার দিল। তার স্ত্রী দৌড় দিয়ে তার কাছাকাছি আসতে আসতে সে পিছিয়ে গেল। কারণ হচ্ছে যে তার গলা কেউ কেটে দিয়েছে, আর সেখান থেকে বকবকিয়ে রক্ত ছুটে বেড়াচ্ছে চারপাশে। এটা দেখে স্ত্রী শক খেয়ে পেছনে সরে গিয়েছিল, নড়াচড়া করতে পারেনি। তৃতীয় ব্যক্তিরও মৃত্যু হলো। তৃতীয় ব্যক্তির মৃত্যুটা এখন এক ধরনের স্পেকুলেশনের ভিতরে চলে গেল। যে প্রথম ধাপের মানুষজন মনে করছিল যে এটা জিনভূতের কাজ, কিন্তু পরের ধাপে মানুষ বলছিল যে এটা মানুষের কাজ। কারণ তৃতীয় ব্যক্তির স্ত্রী আবার মোটামুটি সুন্দর, এবং তাকে নিয়ে গ্রামের ভেতরে মোটামুটি জল্পনা কল্পনা ছিল যে তার হয়তো অ্যাফেয়ার থাকতে পারে, কিন্তু সেটা আসলে মিথ্যা কথা ছিল। তখন তৃতীয় ব্যক্তি মারা গেল, কিন্তু গোসলের সময় তৃতীয় ব্যক্তির গলার ভেতরে যাই ঢুকে দেওয়া হয়েছিল, সেটার মানে গোসলের সময় সেটা দেখে বা ওই উন্ড বা ওই খাটা দেখে বোঝা গেল গজাল জাতীয় কোনো কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে তার গলাতে, এবং সেটা ঢুকিয়ে দেওয়ার পরে সেটা আবার টান দিয়ে নিয়ে চলে গিয়েছিল, মানে ভেতরে তা কোনো কিছু রাখেনি। এবং যিনি গোসল করাচ্ছেন তারও ভালো করে একটা ব্যাপার খেয়াল হলো যে এমনভাবে তার গলার ভেতরে গজালটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে তার সবগুলো রক্তনালী তো কেটে যাওয়ার কথাই ছিলই। ব্যাপারটা কি এরকম,
তো তিনি সেটা বুঝলেন না, বুঝে তিনি করলেন কি যে তিনি যিনি গোসল করেছিলেন তিনি আবার এই গ্রামের লোক না, অন্য গ্রামের লোক। তো তিনি আবার তারই গ্রামের একজন এলেমদার মানুষকে এই ঘটনাটা শেয়ার করলেন যে ওই গ্রামে এরকম 10 দিনের ভিতর 3 জন মানুষ মারা গেল, এরকম 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 ঘটনা। তো সেই এলেমওয়ালা ব্যক্তি বললো যে না থাক, এগুলো 2-1টা ঘটনা ঘটে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেই, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো না কোনো কোনো সময় অনেক বড় ধরনের রূপ নেয়। রাত তখন গভীর রাত। ওই গ্রামের একজন মহাজনের বাড়িতে মহাজন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন তখন রাতেরবেলা। তিনি প্রথমে একটা ডাক শুনতে পান। তার চোখ লেগে এসেছিল, কোনো এক কারণে তিনি ঘুমাতে পারছেন না রাতেরবেলা। প্রথমে তার চোখ লেগে এসেছিল, পরে তিনি আবার ডাকটা স্পষ্ট শুনতে পান এবং তিনি ডাকটা শুনতে পান। তিনি উঠে বসেন। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করল যে কোথায় যাচ্ছেন। সে বলল তার ছোট ছেলে তাকে ডাকছে, এই কথাটুকুই। ভদ্রলোক উঠে যে দরজা যতক্ষণে খুলেছেন ঠিক ততক্ষণে তার স্ত্রী রিয়ালাইজ হলো তার ছোট ছেলে, মানে তার ছোট ছেলে তো মরে গেছে। তার ছোট ছেলে তো মরে গেছে সে কবেই। এটা চিন্তা করে যেই মুহূর্তে তিনি তার স্বামীকে ডাক দিতে যাবেন ওই সময় মহাজনের চিৎকার, এবং চিৎকারের পরে ধপাস করে কয়েকটা জিনিস পড়ার শব্দ হলো। তার স্ত্রী উঠে এলো এবং তিনি এক পলকে কি জানি দেখলেন। তিনি নিজেও চিৎকার দিলেন, আর তার কোনো জ্ঞান নাই। ওই চিৎকারে যার ঘুম ভাঙলো সে এলো, তার চিৎকারে পুরো গ্রামের মানুষই যেন ওই দিন রাতেরবেলা সজাগ হয়ে গেল। ঘটনা হচ্ছে মহাজনের ডান হাত বিচ্ছিন্ন এবং মাথাটা কাটা, গলার ধরটাই আলাদা, তার মাথাটা কি জানে নিয়ে গেছে, মানে মাথা সেখানে নেই। এক অবিশ্বাস্য ঘটনা, এটা এক অবিশ্বাস্য ঘটনা। সদর থেকে পুলিশ এলো, সবকিছু করা হলো, মাথা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং গ্রামে ওই সময় তদন্ত কিরকম হতো সেই ব্যাপারে মানুষের ধারণা একটু হলেও আছে। মহাজনের হাত তো সেখানে পড়েছিল, কাটা হাত, কিন্তু মাথাটা নেই। এখন হয় কি যে ওই দিনের পরে মহাজনদের বাড়িতে লোক আনা হয় বাইরে থেকে, এই সমস্যা কি তা জানার জন্য। মানে যেটাই হোক, পরিবারের লোকজন যেইভাবে হোক জানার চেষ্টা করছিল, বাটি চালানোর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, তারা চাচ্ছিল তার লাশ খুঁজে পেতে, মানে লাশের বাকি অংশ খুঁজে পেতে। এখন লাশের বাকি অংশ খুঁজে পেতে গিয়ে বাটি চালান বারবার ঘুরে ফিরে একই জায়গায় ঘুরছিল, মানে বাড়ির ভেতরেই। এখন বাড়ির ভেতরে কোথাও লাশের মাথা নেই, লাশ তো দাফন দিয়ে দেওয়া হয়েছে, মাথা কিন্তু বাড়ির ভেতরে নেই। এখন বাটি চালান যারা করছিল তারা বারবার বলছিল যে তাদের বাটি চালান ফেল হয়ে যাচ্ছে, মানে বাটি চালান হচ্ছে না, বাটি এই জন্য ঘুরছে বারবার একই জায়গার ভেতরে। তখন ডিসাইড করা হলো দূর থেকে আরেকজনকে নিয়ে আনার, এবং সেই ব্যক্তি অনেক বেশি নাম করা, কয়েক গ্রাম দূরে তার বাড়ি, এবং তাকে নিয়ে আনা হলো। তাকে নিয়ে আনানোর পরে আনার পরে সে তাদের উঠোনে বসলো এবং উঠোনে বসার পরে সে সর্বপ্রথম একটা মোরগ জবাই করলো। মোরগটা সে জবাই করলো এবং সেই রক্তটা সে যেই জায়গায় বসেছে তার চারপাশে সে ওই রক্তটা ছিটিয়ে দিল। রক্তটা ছিটিয়ে দিয়ে সে এক অদ্ভুত ধরনের মন্ত্র পড়তে শুরু করলো। যে মন্ত্রের কিছু অংশ ছিল এরকম: দেব দেবী পিচাস যে যেখানে থাকিস আমার ডাকায় সাড়া দিয়ে এই বাড়িতে আয়, যদি এই বাড়িতে না আস, তারপরে কসমের কথাবার্তা, এই সমস্ত জিনিসপত্র। এইভাবে সে বারবার মন্ত্র পড়ে কাকে যাই ডাকছিল। যখন সে মন্ত্রটা কয়েক মিনিট ধরে পড়ছিল, একজন ব্যক্তি যে বসা ছিল পাশেই, সেই ব্যক্তি আস্তে 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 ঢুলতে শুরু করলো। মানুষ যেরকম ঢুলে না, সে ওইভাবে ঢুলতে শুরু করলো। এবং ওইভাবে ঢুলছিল যখন সেই ব্যক্তি,
মন্ত্রের স্পিডও বেড়ে গেছে এবং চারপাশের বাতাস রীতিমতো গরম হয়ে উঠেছে, মানুষজনের নিঃশ্বাসের কারণে না, অন্য কোনো কিছুর কারণে। কে যেন হুট করে কথা বলল, কে কথা বলল? ওই ব্যক্তি যে তুল ছিল রীতিমতো মন্ত্র পড়ার সময়। সে নাকি কণ্ঠে জিজ্ঞেস করলো, আমারে ডাকছিস কেন? তখন সেই কবিরাজ বা সে ব্যক্তি জিজ্ঞেস করলো, তুই থাকিস কোথায়? তখন সে বলল যে সে ওই গ্রামেরই সীমানায় একটা বকুল গাছ আছে, ওই বকুল গাছে সে থাকে। তো ব্যক্তি জিজ্ঞেস করলো, তুই কাউকে কোনো সময় কষ্ট দিছিস? বলে যে না, আমার গাছের সামনে দিয়ে যাই যায় আমি তাকে কষ্ট দিই না, কিন্তু আমি দেখি কে কষ্ট দেয়। তখন এই কবিরাজ জিজ্ঞেস করলো, বলতো এই গ্রামে যে কয়েকটা ঘটনা ঘটলো, এই ঘটনার পেছনে কার হাত? তখন সে বলল, এই গ্রামেরই একটা নির্দিষ্ট অংশে এক মাথা কাটা থাকে, এক মাথা কাটা। ওই মাথা কাটাই এই ঘটনা ঘটায়। এই প্রথম দুজন ব্যক্তিকে সে মারে, এরপরে তৃতীয় ব্যক্তিকেও সে মারে, তারপরে সে চতুর্থ ব্যক্তিকেও সে মারে। তৃতীয় ব্যক্তিকে সে মারে কিভাবে? কারণ সেই ব্যক্তিকে ডাক দেওয়ার পরে সে বেঁচে গেলেও তাকে কিন্তু এর পরবর্তীতে সে পানিতে ফেলে মেরেছে পরেও। তখন কবিরাজ জিজ্ঞেস করলো, এই কাটা মাথা এখানে কতদিন ধরে থাকে? তখন সেই ব্যক্তি গ্রামবাসীর দিকে তাকিয়ে হাসতে লাগলো আর বলতে লাগলো, কেন এই গ্রামের লোকজন জানে না? এই গ্রামের লোকজন এই ব্যাপারে জানে না? সবই তো জানে এরা জানে না, এই জন্যই তো আগে উপরে এইভাবে মাথা কাটা আইসা ভর করা শুরু করছে আবার। তখন কবিরাজ গ্রামের মানুষজনকে জিজ্ঞেস করলো যে ঘটনা কি। তো গ্রামের মানুষজন একটু অবাক হলো, কারণ গ্রামে কিন্তু মাথা কাটা বলতে কেউ ছিল না, মানে এমন না যে কোনো কিছু ছিল, আগে কোনো এন্টিটি ছিল। এক মহিলা গর্ভবতী ছিল এবং ওই গর্ভবতী মহিলার যখন ডেলিভারির সময় হয়, ডেলিভারি হওয়ার পরে তার যে বাচ্চাটা বেরিয়ে আসে, মানে বাচ্চা যে প্রসব বাচ্চাটা তিনি করেন, সেই বাচ্চাটা প্রসবের সময় কোনো এক গরমিলে তার মাথাটা ছিঁড়ে যায়, কোনো এক গরমিলে। তো ওই বাচ্চাটার বডিটাই দাফন করা হয় ওই বাঁশঝাড়ের কাছে। তাও সে কত বছর আগের কথা। মায়ের পেট থেকে বের হওয়ার সময় ওর মাথাটা ছিঁড়ে গিয়েছিল। এবং আরো দুঃখের কথা হচ্ছে, ওই ছিঁড়ে যাওয়া মাথা ওই মহিলার পেটের ভেতরে ছিল, এবং ওই ছিঁড়ে যাওয়া মাথা ওই মহিলার পেটের ভেতরে থাকার কারণে ওই মহিলা অত্যন্ত কষ্টে মারা যায়। পরে অত্যন্ত কষ্টে সে মারা যায়। সে 3টা মাস নিদারুণ কষ্টে সে ভুগেছে। এই ঘটনা অন্তত দেশ স্বাধীন আগের ঘটনা, দেশ স্বাধীন হওয়ার সময়কার ঘটনা। মানে এটা অনেক অনেক বয়স্ক ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে তারপরে তারা ট্র্যাক ডাউন করতে পারে যে ঘটনা তাহলে এটাও হইতে পারে, কারণ আমাদের গ্রামে কোনো মাথা কাটা কোনো সময় ছিল না। তো ততক্ষণে কিন্তু কবিরাজ ওই এন্টিটিকে ছেড়ে দিয়েছিল। এখন কবিরাজ বললো যে তাহলে রাতের বেলা তাহলে আমি আমার লোক পাঠাবো, রাতের বেলা আমি সেই জায়গায় পাঠাবো, সে বাঁশঝাড়ে লোক পাঠাবো, এবং তাদেরকে আবার জিজ্ঞেস করা হয়েছিল যে মহিলাকে কোথায় দাফন দেওয়া হয়েছিল। তো ওই মহিলাকেও নাকি বাচ্চার পাশে দাফন দেওয়া হয়েছিল, ওই বাঁশঝাড়ের গোড়াতেই। তো কবিরাজও ধরতে পারলো জিনিসটা যে এটা তাহলে ওই জিনিসই। কবিরাজ বসে বসে হিসাব কষতে লাগলো। কবিরাজ এই কারণে হিসাব কষতে লাগলো যে তার কেন জানি মনে হলো ওই বাচ্চা এখন মনে হয় জোয়ান বয়স হতো, যদি সে জীবিত থাকতো এখন তাহলে হয়তো তার জোয়ান বয়স হতে পারত। তো সে হিসাব করে দেখলো যে আসলেই এটা একটা জোয়ান বয়স, এবং যে কজন মানুষ মারা গেছে ওই বয়স্ক বাদে বাকি সবাই জোয়ান। কবিরাজ এইটাও বের করলো যে মহাজনে মরার পেছনে কারণ কি হতে পারে, বা মহাজনের মাথাটাই বা কেন নাই। অনেক হিসাব নিকাশ করার পরে একটা ক্লু বের হলো যে ওই মহাজন, ওই সময় ওই মহাজনের কোনো না কোনো ইনভলভমেন্ট ছিল, ওই কোনো না কোনো পলিটিক্স ছিল, যার কারণে তাদের
ওই প্রসবের সময় যার থাকার কথা ছিল সে এই এলাকায় আসতে পারেনি। তো আনাড়ি কোনো এক মহিলার মাধ্যমে ওই প্রসবের প্রক্রিয়াটা চলছিল তখন, যার কারণেই মানে এটা তার যেটা ক্লু মিলায় আর কি, যার কারণেই ওই বাচ্চা অসতর্কতার কারণে বাচ্চা মাথার ভেতরে থেকে যায়, ছিঁড়ে বাকি বডি চলে আসে। এক অদ্ভুত ব্যাপার। তো কবিরাজ রাতের বেলা তার একজন সাগরেদ নিয়ে এলো, সেই সাগরেদকে নিয়ে এলো এবং সেই সাগরেদকে নিয়ে এসে ওই বাড়ির উঠানে বসলো, মহাজনের বাড়ির উঠানে। এক অদ্ভুত প্রক্রিয়া শুরু। এখন প্রক্রিয়াটা হচ্ছে ওই যে সাগরেদ, সে এমন ভাবে লুঙ্গি পরা, যেটাকে আমাদের দেশের ভাষায় কাছা দেওয়া বলে, শুধুমাত্র সে সেই লুঙ্গিটা পরা, তার সারা শরীরে সরিষার তেল ঢেলে দেওয়া হচ্ছে রীতিমতো। তাকে সরিষার তেলে যেন এমনভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে যে শরীর থেকে টপ টপ করে যাতে সরিষার তেল পড়ে। এই সরিষার তেলগুলো তাকে সারা শরীরে লাগিয়ে দেওয়ার পরে তাকে বসানো হয় এবং সেইখানে কবিরাজ তার নিজের কাজ শুরু করে। কবিরাজ যখন প্রথমবার আহ্বান করেছিল যে কেউ এসে কথা বল, তো যে ব্যক্তির উপরে তাকে আহ্বান করা হয়েছিল সেই ব্যক্তিকে বসানো হয় কবিরাজের ডান দিকে এবং ওই ব্যক্তির সামনে রাখা হয় এক পাত্রে তেল। তেল কোনো এক বিশেষ তেল, সেটা তিলের হতে পারে বা অন্য কোনো তেল, সরিষার তেল নয়। সে তেল রাখা হয় এবং তাকে বলা হয় তুই ওই তেলের দিকে তাকা আর কি দেখতে পাস তা বল। এবার সাগরেদ যাকে সরিষার তেল দিয়ে পুরোপুরি মাখানো হয়েছে, তার শরীরে আরো কিছু উপকরণ মাখিয়ে দেওয়া হয়। এই মাখানোর কাজ কবিরাজ করেন। এটা হচ্ছে তার সেফটি। কিন্তু তার পারপাসটা কি? তার পারপাস হচ্ছে সে এখন বের হবে, এই সাগরেদ সে বের হবে, তার সাথে কোনো মাটির পাত্র থাকবে এবং কিছু জিনিসপত্র থাকবে। তার কাজ হচ্ছে ওই মাথা কাটা যে এন্টিটি তাকে বন্দি করার, তাকে বন্দি করবে, সে বন্দি করে তাকে নিয়ে আসবে। এটা হচ্ছে তার টাস্ক। সেই সাগরেদকে সেইভাবে তৈরি করা হলো। তৈরি করার পরে তাকে হুকুম দেওয়া হলো সে যাতে বের হয় এবং সেই সাগরেদ সবার সামনে তেলে মাখা, সরিষার তেলে মাখা ঝাঁঝালো গন্ধ, এই সব কিছু নিয়ে সেই সাগরেদ বেরিয়ে গেল। সাগরেদ বেরিয়ে যাওয়া মাত্রই কবিরাজ ওই ব্যক্তি যার সামনে তেলের থালা রয়েছে, যে তেলের দিকে তাকিয়ে রয়েছে, তার মাথার উপরে একের পর এক ফু দিতে লাগলো। বিভিন্ন জিনিসপত্র পরে পরে, এক অদ্ভুত ধরনের জিনিসপত্র। এই অদ্ভুত ধরনের জিনিসপত্র পড়ার পরে এবার মহাজনের পরিবারের উদ্দেশ্যে বলল কবিরাজ, দেখো আমি যে জিনিসটা জানতে পারলাম তা হলো ওই আত্মা, ওই মাথা কাটার আত্মা, ওই আত্মাটার চারপাশে ঘোরাফেরা করছে এখন, কারণ ওর জোয়ানকালের বয়স। এই জোয়ানকালের বয়স হওয়ার কারণে এখন তো আর সে মাথা ছাড়া চারপাশে কিছু দেখে না। মাথা নাই, চোখও নাই, জবানও নাই, কোনো কিচ্ছু নাই। দেখে না দেখে, কইতে পারে না দেখে, শুনতে পারে না দেখে এখন সে বাইরে ছাড়া পেয়ে ঘোরাফেরা শুরু করছে। আর এই যে বাইরে ঘোরাফেরা করে, এর পেছনেও কারণ আছে। এই যে মাথা কাটা যে তোমাদের গ্রামে ঘোরাফেরা করে, তোমাদের গ্রামে দূর থেকে এক লোক আসছে ভাড়া কাটার জন্য, এই গ্রামে ভ্যান চালায়, ওকে কালকে সকালে যা জিজ্ঞেস করবা, সে ওই বাঁশ গাছের গোড়াতে যায় ধূপ দিয়ে কি করছিল, কেন সে ধূপ জ্বালাইছিল সেইখানে। ওই ব্যক্তি ধূপ জ্বালানোর কারণে এই মাথা কাটা নিজের শক্তি পায়ে গেল খুঁজা, এবং শক্তি পেয়ে যাওয়ার পরে সে বের হয়ে আসছে। সে এখন কথা বলতে পারছে, সে এখন শুনতে পাচ্ছে, সে এখন দেখতে পাচ্ছে। এখন এই জন্যই সে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করলো, কারণ গ্রামের মানুষজনকে সে চেনে না, জানে না, তার সবাইকে শত্রু শত্রু মনে হয়। তো এই জন্য প্রথম রাতে দুজনকে মেরে ফেললো, পরে একজনকে বার্তা পায় রেখে পরে তাকে আবার মারছে। এরপরে সে যখন বুঝতে পারলো যে এই মহাজন পলিটিক্স করার কারণে তার নিজের মাথা তার মায়ের পেটের ভেতরে থাকা অবস্থায় সে মরে গেছে, এই জন্য সে মহাজনের মাথা কেটে নিয়ে গেছে। ওই বাঁশ ঝাড়ের গোড়ার আশপাশে যেমন ওদের লাশ,
ঠিক তেমনি ওই বাঁশ গাছের আগায় কোথাও না কোথাও বাঁশের কুঞ্চির মধ্যে গাঁথা অবস্থা আছে মহাজনের মাথা। আমার লোক গেছে, আমার লোক সেখান থেকে সে মাথা উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি আমার লোক দেখে যে মাথা কাটা অনেক বেশি ঝামেলা পাকায়, তাহলে আমি বলে দিছি সে মাথা কাটাকে বন্দি করে নিয়ে আসবে। এই কথা বলার পরে সে তার ওই ব্যক্তির দিকে তাকালো যে তেলের দিকে তাকিয়ে আছে, তাকে জিজ্ঞেস করলো, আমার সাগরিদ কুদ্দুর গেছে বল। তো সেই ব্যক্তি তেলের ভেতরে নাকি তাকে দেখতে পাচ্ছে, তার মুভমেন্ট। সে বলল বাজার থেকে আরো কয়েক মিনিট দূরে অন্ধকারে হাঁটছে, কিন্তু তার উপরে কার জানি নজর আছে। তখন ওই কবিরাজ কি জানি বিড়বিড় করে পড়ছে, মানে সে কি জানি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তখন আবারও সে জিজ্ঞেস করলো, এবার কি দেখতেছিস? সে বলল যে সাগরের বাঁশঝাড়ের গোড়ায় আর বাঁশঝাড়ের উপরে ওই মাথা কাটা বসে আছে, হাসতেছে। ওনাকে দেখে হাসতেছে, উনি ওই হাসি শুনতেছে, উনি চারপাশে দেখতেছে, উনি কাউকে দেখে না, উনি হাসি শুনে। কবিরাজ আবার তার মন্ত্র পড়তে শুরু করেছে। ওদিকে কবিরাজ মন্ত্র পড়ে একটু পর সে জিজ্ঞেস করে যে কি দেখতেছিস? সে বলল সাগরেদ মাটি খুঁড়তেছে। আবার সে মন্ত্র পড়ছে। এই প্রক্রিয়াটা চলমান। কিছু সময় পর পর বিভিন্ন রকমের ইনফরমেশন। এখন ওই মহাজন বাড়ির লোকজন চুপচাপ বসে আছে। তাদের মধ্যে কারো কারোর ভেতরে অবিশ্বাস যে জন্মাচ্ছে, এইটা কিভাবে জানি কবিরাজ টের পেল। টের পাওয়া মাত্রই হাতের কাছে থাকা মাটির দোলা ছুঁড়ে মারে সেই ব্যক্তির দিকে, যেটু অবিশ্বাস করছে এই জিনিসটা এখন মনে মনে। কবিরাজ কিভাবে জানি সেটা টের পেল। সে বলল যে তোর এত বড় স্পর্ধা, তোর আমার কি মনে হয় যে আমি 2 টাকার মানুষ, ভোগী যোগী করি আমি? তুই আমার ব্যাপারে কিছু জানিস? তো সেই লোককে অনেক বকাঝকা দিল সে কবিরাজ। এই অবস্থাতে যখন সে বকাঝকা দিচ্ছে, ওই অবস্থাতে হঠাৎ করে তার ওই ব্যক্তি যে তেলের দিকে তাকিয়ে সাগরেদকে দেখছে, সে বলে উঠল, সাগরেদের সামনে মাথা কাটা দাঁড়ায় আছে। সাগরেদ মাথা কাটার দিকে তাকিয়ে আছে, আর মহাজনের মাথা কাটার হাতে। এবার কবিরাজের পুরো ফোকাস মন্ত্রের উপরে। কবিরাজ তার মন্ত্র পড়েই যাচ্ছে। ওদিকে 2-1 মানুষ দেখতে পাচ্ছিল যে তেলের ভেতরে আলোড়ন হচ্ছে। তেলটা তো একটা প্লেটের মধ্যে রাখা, বড় টাইপের প্লেট, মানুষের নজরে সবকিছু পড়ছে। ওই তেলের উপরে তো আলোড়ন পড়তো না যদি কোনো কিছু স্পর্শ না করে, পোকা না পড়ে, পানি না পড়ে, আলোড়ন তো উঠবে না। ওইটার ভেতরে, তেলের ভেতরে প্রচুর আলোড়ন। সেই ব্যক্তি যে তেলের দিকে তাকিয়ে আছে, সে বারবার বলছে যে গন্ধকাটা সাগরেদের উপরে হাবি হয়ে গেছে। হাবি মানে সাগরেদের উপরে সে চড়ে বসছে এখন, এবং সাগরেদ আর এই গন্ধকাটার সাথে বিষম লড়াই। তো কবিরাজ তখনও তার মন্ত্র পড়ে যাচ্ছে এবং একটা পর্যায়ে সেই ব্যক্তি যে তেলের দিকে তাকিয়ে আছে, সে বলল সাগরেদ গন্ধকাটাকে বন্দি করে ফেলেছে। তখনও কিন্তু কবিরাজ তার মন্ত্র পড়েই যাচ্ছে। আবারও কিছু সময় পরে সেই ব্যক্তি বলল যে এবার সাগরেদ এদিকে আসছে। এই কথা শোনার পরে যেই ব্যক্তি এতক্ষণ ধরে টানা চোখ বন্ধ করে খালি মন্ত্র আর মন্ত্র পড়ে গেছে, সে তার চোখ খুলল। সে নিজে একবার ওই তেলের দিকে তাকালো। ওই তেলের দিকে তাকানোর পরে সে এবার ওই বাড়ির যত লোকজন রয়েছে তাদের উদ্দেশ্যে বলল, ওই মাথা কাটাকে আমারই লোক বন্দি করে নিয়ে আসতেছে। তোরা দাঁড়া, তোরা দেখ, তোরা অপেক্ষা কর। এবার ওই লোক এলো। আসলেই সেই ব্যক্তি এলো। তার এক হাতে একটা মাথা রয়েছে, যে মাথাটা আসল মাথা মহাজনের, যে মাথাটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা রয়েছে। সে মাথাটা ছিল বাঁশঝাড়ের আঘাতে, এবং এটা সে কিভাবে নামিয়েছে আমরা কেউই জানি না, এমনকি সেই ব্যক্তিও দেখেনি, বলেও নেই। তার এক হাতে ছিল মাথা এবং অপর হাতে ছিল সেই হাড়ির, যে হাড়ির ভেতর থেকে না শব্দ আসছে, পাখি ডাকার শব্দ। মানে পাখি
শব্দ করছে, যেন চড়ুই পাখি সেখানে শব্দ করছে। এবং ওই পাতিলটা, মাটির পাতিলটা কবিরাজের কাছে সেই ব্যক্তি দিল, যে ব্যক্তি হচ্ছে সাগরেদ। তেল চিটচিটে অবস্থা লোকটার। তো সাগরেদের দিকে তাকিয়ে কবিরাজ বলল, কিরে তোরে ধরবার পারছিল? তো সাগরেদ বলল, ধরবে কেমনে, সারা শরীরে তেল, আমরা তো 10 জন মানুষও ধরতে পারবে না। তো তখন কবিরাজ ওই মাটির পাত্রটা নিজের কাছে রেখে দিল, কোথাও একটা লুকিয়ে ফেললো। লুকিয়ে ফেলার পরে সে বলল যে আর কোনো সমস্যা নেই, কোনো কিছু হবেও না। এবং অ্যানোনিমাস পার্টিসিপেন্ট এটা লিখেছিল যে মানে ওই ঘটনা পরেই নাকি আর কোনো কিছু ঘটে নাই, মানে যতগুলো সিলসিলা ঘটে গেছে ঘটনার ওইটুকুই। ওইটার পরে ওই দিন রাত্রে যে ঘটনাগুলো ঘটলো, লোকটা গেল এবং এই যে লোকজন যে কথাগুলো শুনলো অপর একজন ব্যক্তির মাধ্যমে, যার সামনে তেল ছিল, এই সব কিছুর পরে ওই দিন রাতের পরে আর এরপরে কোনো ঘটনাই ঘটে নাই। ওই এলাকাতে নাকি আর কোনো ঘটনাই ঘটে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে রূহ বা আত্মা বলতে তো কোনো কিছু মানুষের দুনিয়াতে এইভাবে কাজ করবে না, এই জিনিস এইখানে থাকবেই না। মৃত্যুর পরে সেই রুহের জায়গাটা আলাদা হয়ে পড়ে শরীর থেকে, সে আর কোনো কিছুতে ম্যানিফেস্ট করতে পারে না। তাহলে এটা কি ছিল? অ্যানোনিমাস পার্টিসিপেন্ট এই প্রশ্ন রাখলো সবার কাছে। এই প্রশ্নের উত্তর আমার কাছে অন্য কিছু, কোনো আরেকদিন বলবো। তো এখন আমি শোনাবো আপনাদেরকে আজকের পর্বে শেষ ঘটনা। আজকের পর্বে 3টা ঘটনা থাকছে আমার, মানে আমার বলতে একটা তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যেটা আমাকে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে রেখেছে, যার কারণে আমি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছি না। একটা তো আমি শোনালাম আপনাদের অ্যানোনিমাস পার্টিসিপেন্টের, এবার শোনাবো বগা মাঝের একটা ঘটনা। বগা মাঝের ঘটনা বলেছি না যে লেজেন্ড টাইপের লোকেরা, ঘটনা অনেক ওনার কাছেও। শোনাবো এখন আজকের পর্বে শেষ ঘটনাটা বগা মাঝের। সেইবার অনেক বেশি বৃষ্টি ঢাকা শহরে, এত বেশি বৃষ্টি কিন্তু তিনি নিজের চোখে দেখেননি ঢাকা শহরে পড়তে। নদীতে পানি বাড়ছে, পানি হু হু করে বাড়ছে, চারপাশ থেকে সে পানি নদীর উপরে এসে পড়ছে, নদীর উপরে সে পানির প্রেশার বেড়ে যাচ্ছে। এই অবস্থায় জাল পাতলে মাছ ধরা যেতে পারে, কিন্তু জাল টিকবে না, কারণ পানির সাথে অনেক কিছুই তো আসে, সেটা তিনিও জানেন। তো এখন ওই ধরনের জাল পাতা যেতে পারে যে ধরনের জালগুলো, মানে তিন নাম বলেছিলেন আমার মনে পড়ছে না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ছুঁড়ে মারে তারপর টেনে তোলে, সেই জাল এখন হয়তো মারা যেতে পারে। কিন্তু নদীতে সেই জাল উনি ব্যবহার করতে পারছেন না। তো 2টা দিন ওনার খোরাকি নেই বললেই চলে। চেষ্টা করেছেন কিন্তু ধরতে পারেননি। তখন পানির চাপ বেশি এবং স্রোত বেশি। বৃষ্টি হচ্ছে সেদিনও, অন্ধকার রাত। কি মনে করে জানি তিনি নৌকায় উঠলেন। তার কাজ এটাই, এই অন্ধকারের ভেতরে, এই চারপাশে যে অবস্থা রয়েছে, এই অবস্থায় মানুষজন তো বের হবে না, বৃষ্টি অন্ধকার, কিন্তু নদীর উপরের বৃষ্টির শব্দ অন্যরকম। এই শব্দ এক অপার্থিব শব্দ, যা কেবল নদীর উপরে যখন বৃষ্টি পড়ে এবং সেই বৃষ্টির শব্দ যখন কানে যাবে, ঠিক তখন কোনো মানুষ টের পাবে। তিনি বের হচ্ছেন, বৃষ্টিতে ভেজছেন, আর সে কিন্তু হারিকেন নেই, কারণ হারিকেন টিকবে না, কোনো কিছু টিকবে না। নৌকা নিয়ে বেরিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে যে তিনি একটা নির্দিষ্ট জায়গায় আসবেন, এসে এদিক থেকে তিনি নদীর পাড়ে উঠবেন, সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে একটা দোকানপাট পড়বে, ওই দোকানপাট থেকে যদি কোনো কিছু তিনি শুকনো খাবার ম্যানেজ করতে পারেন। তার পকেটে তখন 5 টাকার একটা কয়েন ছিল শুধুমাত্র। ঘটনা কিন্তু অনেক আগের। তিনি নৌকা নিয়ে যাচ্ছেন, স্রোতের ভেতরে একটা শরীর ভেসে যাচ্ছে, একটা মানব শরীর এমন ভাবে ভেসে যাচ্ছে, উপর হয়ে রয়েছে পানির ভেতরে। ওনার নৌকাটাকে পাশ কাটিয়ে সেটা চলে যাচ্ছে, মানে এত স্রোত নদীতে। উনি যখন দেখতে পেলেন যে লাস্টে ওনার নৌকাকে পার করে চলে গেছে,
ভ্রুক্ষেপ করলেন না। কিন্তু এই অন্ধকারের ভেতরেও তার চোখ তো চকচক করে না, চারপাশে দেখতে পায় সে। এই অন্ধকারের ভেতরেও তার কেন জানি মনে হলো যে লাশের মাথাটা নাই, লাশের মাথাটা নাই তার মনে হলো। তো সেই মোতাবেক চিন্তা ভাবনা করছিলেন তিনি, এবং আস্তে আস্তে এগোচ্ছেন স্রোতের সাথে সাথে। অনেক জোরে বইটা পাইছেন না তিনি, কিন্তু তার চেয়ে বেশি গতিতে সেই লাশ ছুটে যাচ্ছে। ততক্ষণে সেই লাশের মধ্যে তার মধ্যে ডিস্টেন্স চলে আসছে 15-20 হাতের। একটা স্তূপ যে পানিতে ভেসে যাচ্ছে অন্ধকারের ভিতরে, সেটা তিনি নিজের চোখে বুঝতে পারছেন। কিন্তু মাথার মধ্যে বারবার এই খেয়ালটা আসছিল, হিগ্গার মাথাটা কই। ওনার কথাটা হচ্ছে এটা, হিগ্গার মাথাটা কই। বারবার এই খেয়াল আসছিল। হঠাৎ করে উনি একটা চুকচুক করার মতো শব্দ পান ওনার পেছনের সাইডে। ওনার পেছনে শুধুমাত্র অল্প একটু জায়গা, আর কিছু না, বড় তো 6-7 ইঞ্চি। যে জায়গাটাতে তিনি বসে রয়েছেন পেছনের জায়গা হচ্ছে 6-7 ইঞ্চি, তারপরে হচ্ছে নৌকার গোলই অংশটুকু। তিনি পেছনের দিকে তাকালেন, কিছু প্রথমে নজরে আসেনি। তিনি আবার তার নিজের গন্তব্যের দিকে নজর দিলেন, আবারও শব্দ আসলো চুকচুক করার মতো। তিনি পেছনের দিকে তাকালেন আবারও, কাউকে তিনি দেখেন না। কিন্তু এক পলকের জন্য তার মনে হলো যে পানির ভেতর থেকে একটা চেহারা ভেসে উঠে, সেই চেহারাটা আবার পানির নিচে তলিয়ে গেছে। ওই চেহারাটা যখন ভেসে উঠেছিল, ওই চেহারাটার চোখগুলো খোলা, নাক তখনও সজীব, একদম সজীব, দাঁত যেন রাগে যেমন মানুষ কিরমির করে তাকায় কারোর দিকে চিৎকার দিয়ে, ঠিক ওই রকম, মুখটা ওই রকম। ওইটুকুই ভেসে উঠে আবার মিলে গিয়েছিল। উনার নজর পুরোপুরি পড়েনি তখনও, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন। বুঝতে পারা মাত্র তিনি বললেন আমাকে, কুলফুল্লাহ সুরা পড়লাম, আর লগে লগে বইটা দিয়ে দিলাম 2টা বাড়ি পানির ভিতরে। চিল্লে কইলাম কুলফুল্লাহ সুরা, আর 2টা বাড়ি মারলাম। এরপরে আবার অতক্ষণে লাশটা কোন দিকে গেছে কইতে পারবো না। তো তিনি নৌকার উপরে নিয়ন্ত্রণ নিয়ে চিন্তা করলেন তিনি আর ওই এলাকায় যাবেন না, যে এলাকায় যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরোচ্ছেন। এখন নৌকা এই স্রোতের ভেতরে ওই অপোজিট দিকে নেওয়া এখন কঠিন হয়ে গেছে। মানে স্রোত যেই দিকে তিনি যাচ্ছিলেন সেই দিকে, এখন স্রোতের বিপরীতে তাকে নিজের এলাকায় ফিরতে হবে। স্রোতের বিপরীতে কিন্তু লড়াই করা খুব কঠিন, আর এরকম ডিঙ্গি নৌকা তো পারবেই না। উল্টে যাওয়া সময়ের ব্যাপার মাত্র, যদি একবার ঘোর পাক শুরু হয়ে যায়। তো বৃষ্টিটা যেটা ছিল, ওই বৃষ্টি আরো বাড়তে শুরু করেছে তখন। এবং যখন বৃষ্টি বাড়তে শুরু করলো না, ওনার গায়ে একটা কাটা দিল। বজ্রপাতের একটা ছোট্ট আলো আসলো। কেন জানি তার মনে হলো যে ওই আলোতে তিনি কি জানি দেখেছিলেন নদীর পাড়ে। নদীর পাড়, যে পাড়ে পানি কখনো অত হাই লেভেলে যে পৌঁছায়নি, সেই নদীর পাড়ে পানি প্রায় পৌঁছে গিয়েছে। ওইখানে কে জানি তা আরো ছিল একটা প্যান্ট, ঢোলা একটা প্যান্ট, বেল্ট পরা, পেটটা মোটা, কিন্তু মাথাটা নাই। হিগ্গার মাথাটা নাই। আবার এই খেয়ালটা যখন পুরোপুরি ব্রেনের মধ্যে চলে এলো, তিনি যেই জায়গায় তার নজর গিয়েছিল, তার মনে হয়েছিল যে ওইখানে সেই লাশটা বা সেই মানুষটা দাঁড়ানো, যার মাথা নেই। তিনি আবার তাকালেন ওদিকে, তিনি ওইদিকে তাকালেন। তাকানোর পরে তিনি দেখলেন আসলেই ওইখানে একটা মানুষ দাঁড়ানো। বেল্ট এটা বোঝা যায়, প্যান্ট ঢোলা সেটাও বোঝা যায়, কিন্তু হিগ্গার মাথাটা নাই। হিগ্গার মাথাটা নাই। এখন স্রোতের এই অবস্থাতে, স্রোতের বিরুদ্ধে লড়তে যে তার নৌকাটা এবার আসলে গোল চক্করে পড়ে গেল। ঘূর্ণি শুরু হয়ে গেছে রীতিমতো। তো ঘূর্ণি যেহেতু শুরু হয়ে গেছে, তিনি এক্সপার্ট একজন লোক, তিনি এটাকে কন্ট্রোল করতে পারলেন। ঘূর্ণিটা তিনি প্রায় থামিয়ে আনলেন, কিন্তু তিনি চেষ্টা করছেন যেইভাবেই হোক নদীর পাড় ঘেঁষে এগোনোর, কারণ নদীর মূল স্রোত একদম মাঝে বেশি, পাড়ের দিকে তেমন বেশি স্রোত কাজ করে না। এখন তো রীতিমতো পানির ফ্লো, বৃষ্টির পানির ফ্লো, এই জন্য এই অবস্থা।
তো এখন তিনি নিজেকে কাট করে করে নদীর অপোজিট পাশের দিকে গেলেন, মানে যেই পাশ দিয়ে কিন্তু তার ওই উপরের দিকে উঠতে হবে তার নিজের যেই ছাউনি রয়েছে সেখানে যে থাকার জন্য। এখন নদীর এই পার থেকে ওই পারে সেই সময় দূরত্ব ছিল অনেক, এখন তো কমে এসছে দূরত্ব, সেই সময় দূরত্ব ছিল অনেক, এবং ওই অপোজিট পাশে আবার নিচু জমি ছিল প্রচুর। তিনি যখন নদীর এই পারে এলেন, তার মনে আছে বেশি দূরে না, খুব কাছাকাছি ওই জায়গাটা, যে জায়গায় কিছু লাশ একবার পাওয়া গিয়েছিল, কোন জায়গাটায়? এটা ওই জায়গাটা যেটা পরবর্তীতে যে আন্দারমানিকের জায়গায় পরিণত হয়, ওই জায়গাটা যেটা আমি আপনাদেরকে প্রথম ঘটনায় বলেছিলাম, কিন্তু তখন পর্যন্ত ওটা আন্দারমানিকের জায়গা না। ওইখানে কিছু লাশ পাওয়া গিয়েছিল। লাশগুলো এমন অবস্থা পাওয়া গিয়েছিল যে লাশগুলো হয়তো কোনো বোটের উপরে খুন করছে, অথবা কোনো জায়গা থেকে লাশগুলো নিয়ে আসছিল, ওই লাশগুলো ওই জায়গায় ফেলে রাখছিল। লাশগুলো এদিকেও নড়েনি সেদিকেও নড়েনি, পাওয়া গিয়েছিল লাশগুলা। থানা পুলিশ এসে নিয়ে গেছিল। ওনার স্পষ্ট খেয়াল আছে যে উনি এখন যেদিকে সেদিক থেকে বেশি দূরে না ওই জায়গাটা। তো জায়গাগুলো খুব ভালো না, জায়গাগুলো ভয় দেয়, জায়গাগুলো শরীরে শিহরণ দেয়। এমনিতে কাটা মাথা দিন দেখতেছেন বারবার। ওই চিন্তা ভাবনা করে ডিসাইড করলেন যে না, নৌকা নিয়ে যাব না, আমি তো জানি যে এই পার কত দূর সামনে গেছে, তো নৌকাটাকে আমি পাড়ের কাছাটা গাছের সাথে বেঁধে চিন্তা ভাবনা করলাম জমি উপর দিয়ে হেঁটে চলে যাবো যতটুকু পারি। এর মধ্যে ঝুম বৃষ্টি শুরু আবার। নৌকাতে উনি বাঁধলেন। এখন নৌকার অবস্থা তিনি তাকায় দেখতেছেন, পাড়ের উপরে ওঠার পরে তিনি তাকায় দেখতেছেন যে নৌকা ওই দড়িটার কারণে টিকে আছে, নইলে দড়িটা যদি একবার ছিঁড়ে নৌকা এত দ্রুত গতিতে ছুটে যাবে যে একটা মানুষ হাতিয়ে সেই নৌকা ধরতে পারবে না কখনই। প্রচুর বৃষ্টি শুরু, পুরো ভিজে গেছেন, মানে পুরো জবজবা ভেজা তিনি। এখন ধীরে 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 ঘাসের পাশ দিয়ে হাঁটা শুরু করলেন, কারণ পিচ্ছিল রাস্তা তো আর হাঁটা যায় না, কিন্তু যেদিকে ঘাস হচ্ছে সেদিক দিয়ে হাঁটা যায় খুব সহজেই। এবার তিনি হাঁটছেন, তাকে পেছন থেকে ডাক দিচ্ছে। যতবার তিনি ডাক শোনেন ততবার তিনি বলছিলেন যে আমি কুলফু আল্লাহ সুরা পড়ে চিল্লানি দিছি, কুলফু আল্লাহ সুরা পড়ে চিল্লানি দিছি। ওদের ওই চিল্লানি শুনে তো আমার পিছনে পিছনে আসা উচিত না, কিন্তু ওরা আমার পিছে পিছে আসতেছিল। আমার অন্তর বলতেছিল এই কাটা হাতগুলা, কাটা পা গুলা, কাটা লাশগুলা গড়ায়া গড়ায়া পিছলায় পিছলায় আমার দিকে আসতেছে, যেমনি ফকিররা রাস্তাঘাটে চলাফেরা করে এমনি। একবার তিনি ঘুরে তাকিয়েছিলেন পেছনে, আসলেই ওই হাত, কাটা শরীর একেবারে স্তূপ করে রাখা রাস্তার উপরে। অন্ধকারে তার অবয়ব সমস্ত কিছু বোঝা যায়। খোলা প্রান্তর, আকাশ অন্ধকার হলেও ওই অন্ধকারে একটা ভাব থাকে, যে ভাবটা স্পষ্ট হয়ে যায় চোখের সামনে একটা সময় যে এসে। অমাবস্যার আগে পরে যে সবচেয়ে নিকষ কালো অন্ধকার হয়, তখন কোনো কিছু দেখা যায় না, কিন্তু এর বাইরেও যতই মেঘ থাকুক না কেন একটু হলেও রাস্তাঘাট দেখা যায় খোলা মাঠের উপরে। এবং এটা তো বিস্তীর্ণ অঞ্চল, এখন যেভাবে সবকিছু ঘন হয়ে গেছে তখন এরকম ছিল না। স্তূপগুলো তিনি দেখার পরে তিনি আরো জোরে জোরে কুলফু আল্লাহ সূরা পড়তে পড়তে আগাচ্ছেন, এবং একটু পর পর তিনি আল্লাহু আকবার বলে জিকিরের মতো করে ঝাড়িও মারছেন। কিন্তু বগামাজের কথা হচ্ছে তার রুহটা শুকিয়ে গেছে, একদম এতটা শুকিয়ে গেছে যে তিনি কল্পনা করতে পারছেন না যে মানে তিনি আর কতটুকু সহ্য করবেন। সহ্য করা খুব কঠিন। হাঁটছেন যে তিনি একবারও সামনের দিকে খেয়াল করে হাঁটেননি, কারণ কি জানেন? কারণ এইরকম ঝুম বৃষ্টি যখন পড়ে চোখে অনবরত পানি পড়তে থাকে, এবং চোখ ধীরে 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 অতিরিক্ত পানি পাওয়ার কারণে যেরকম ঝাপসা দেখা, আমাদের চোখ জল জল করতে শুরু করে, লাল হয়ে যায় চোখ, ওই রকম অবস্থা তৈরি হওয়ার কারণে সামনে কি আছে তা তিনি দেখতে পাচ্ছেন না। তিনি একটা জায়গায় এসে পৌঁছালেন। ওই জায়গাটায় আসার পরে তিনি শুনতে পান যে একটা লোক তাকে ডাক দিল, এ আল্লাহর বান্দা দাঁড়া।
তো যখন তিনি শুনলেন, ন্যায় আল্লাহর বান্দা দাঁড়া, তো তখন তিনি ওই কথা উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে তিনি তাকালেন ওই জায়গাটার দিকে, কোন জায়গা থেকে উত্তরটা আসলো। উনি দেখতে পাচ্ছেন একটা সিংহাসনের মতো রাখা, একটা সিংহাসন, এবং সেখানে যে বসা, তারও মাথা নাই, মাথাবিহীন একটা সিংহাসন, মানে একটা ব্যক্তি মাথাবিহীন অবস্থায় সিংহাসনে বসা। খুব উঁচু লম্বা, রাজকীয় পোশাক দেখা যায়। ওনার শরীরের ভেতরে এত জোরে একটা ঝাঁকি মারল যে উনি আর নিতে পারলেন না, উনি দৌড় দিলেন। কিছু দূরই, কয়েক হাত যেতে না যেতে তিনি পিছলে পড়ে যান। যেই মুহূর্তে তিনি পিছলে পড়ে যান, বাতাসে একটা নাকি স্বরের হাসির শব্দ আসে, নাকি স্বরের হাসির শব্দ। উনি দেখতে পেয়েছিলেন যে ওনার চোখের সামনে একটা বুড়ির মতো কে জানি দাঁড়ানো, এবং সে তাকে দেখে হাসছে। বুড়ি, কুজো বুড়ি। তিনি দেখতে পেয়েছিলেন ওই বুড়ি তাকে দেখে হাসছে বৃষ্টির ভেতরেও। এখন সকালবেলা তার হুঁশ আসলো মানুষজনের কারণেই, কারণ ওই ভেজা অবস্থাতে তো রাতে সে ওইখানে পড়েছিল, কিন্তু ওই অবস্থাতে তার ঘুম ভাঙেনি। ঘুম ভাঙলো মানুষের ডাকে। প্রচন্ড জ্বর গায়ে, মারাত্মক জ্বর, নড়াচড়া করতে পারছেন না। নিজের নৌকার কাছে গেলেন, পেলেন নৌকা, এবং আজ মানে রাতের অপেক্ষায় এখন স্রোত অনেক কম, তো এই কারণে তিনি কোনো রকম নিজের শরীরটাকে বাইয়ে বাইয়ে নিয়ে গেলেন ঠিক নিজের যেই জায়গায় থাকেন, নিজের যে ডেরা, সেই ডেরা পর্যন্ত। নৌকা থেকে নেমে নিজের যে ঝুপড়ি, মানে তখন খুপড়ি ঘরের মতো ছিল, ওই খুপড়ি ঘরের ভেতরে ঢুকলেন এবং বিছানার উপর যে শুলেন, যে তিনি আর বলতে পারবেন না যে তিনি কতক্ষণ ঘুমিয়েছেন। পেটে তার ক্ষুধা ছিল, মনে আছে যে তার কাছে ছিল 5 টাকার একটা কয়েন মাত্র, ওই কয়েনটা পর্যন্ত রাতে হারিয়ে ফেলেছেন তিনি। পেটে ক্ষুধা, গায়ে জ্বর, তিনি ঘুমালেন যে কি পরিমাণ সেটা তো তিনি জানেন না। তার ঘুম যখন ভাঙে তখন অন্ধকার, চারপাশে আধার। এবং যখন মানুষ দিনের বেলা ঘুমায় এবং তার ঘুম যখন অন্ধকারের ভেতরে ভাঙে, সে সময়কে যেমন ঠিকভাবে মাপতে পারে না, ঠিক তেমনি সবকিছু তার কাছে এলোমেলো এবং আজগুবি, এবং মনে হয় এক অদ্ভুত অনুভূতি দিচ্ছে যে এখন হয়তো ফজরের সময়। মানে আজ এমন একটা অবস্থা যে সূর্য আর উঠছে না, অন্ধকারই থাকবে সারাদিন। দিনে যে জায়গায় আলো সেখানে থাকবে উল্টা অন্ধকার, এরকম অনুভূতি মনে হয় তার। এখন তিনি ঠাহর তো করতে পারছেন না। এই অবস্থাতে তিনি নিজের ওই খুপড়ি ঘর থেকে বেরিয়ে এলেন। অন্ধকার, বৃষ্টি নেই। উনি কিন্তু তখন পর্যন্ত মনে করতে পারছিলেন না যে তিনি সকালবেলায় নৌকা টেনে এখানে এসছেন। ওনার এই স্মৃতিটা ওই সময় তার মাথার ভিতরে আসছিল না। স্মৃতি ওইটাই আসছিল যে তার পেছনে না কিছু লোক ছিল, তার পিছু নিয়েছিল হাত পা কাটা শরীর, আর ওই বুড়ি মহিলা, আর ওই পেতনির মতো হাসি, যে হাসি মাথার ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে উড়ে যাচ্ছিল আকাশে। ওনার এটাই মনে হচ্ছিল। বৃষ্টি কই গেল তিনি সেটাও ভাবছেন তখন। মাটি আবার অত বেশি শুকনা কেন, মানে ভেজা পিছলা, কিন্তু বৃষ্টি হচ্ছে ওইরকম না কেন, এই ব্যাপারটা তিনি ভাবছেন। তো তিনি একটু সামনের দিকে এগুলেন কয়েকটা কদম, নিজের খুপড়ি ঘরের বাইরে। তিনি যখন নিজের খুপড়ি ঘরের বাইরে বেরিয়ে নদীর দিকে তাকালেন, যেদিকে তার নৌকা থাকার কথা, সেইখানে তার নৌকা রয়েছে ঠিকই, তো নৌকার উপর একটা সিংহাসন রাখা। সিংহাসনটা মানুষের হাত পা শরীর দিয়ে তৈরি করা। তিনি আমাকে বলছিলেন যে আমি যখন দেখলাম আমার নৌকাটার উপরে একটা রাজ সিংহাসন রাখা, ওই সিংহাসন বানাইছে হাত পা দিয়া, শরীরের কলকবজা দিয়া, মাথাটা নাই, একটা শরীরের একটা অংশের লগেও মাথার কানিকুনি পর্যন্ত কিচ্ছু নাই। আমি তাকায় দেখতেছি ওই জিনিসটা, ওইখানে আমার রোড আবার শুকায় গেছে। আমি কই রাত ফুরায় না কে? তিনি বলছিলেন তখন যে রাত ফুরায় না কেন।
ওই সিংহাসনের উপরে একটা লোক বসা, তারও মাথা নাই, তার মাথা এখানে নেই। এবং ওই জায়গাটাতে ছোট ছোট গর্ত ফোঁটা দেখা যায়, কণ্ঠনালী থেকে শুরু করে ওই সমস্ত নারী। এই অন্ধকারে তিনি কিভাবে দেখছেন এদেরকে? এই অন্ধকারে কিভাবে দেখবেন? সম্ভব দেখা? তো তার পেছনের দিক থেকে একজন মুচিওয়ালা যাচ্ছে। মুচিওয়ালা হঠাৎ তিনি শুনতে পাচ্ছেন, জুতা সেলাই, জুতা সেলাই, এই কথা শুনছেন তিনি। তার পেছন দিক দিয়ে ওই লোকটা যাচ্ছে। এখন তাকে তিনি ডাকতে যেও কেন যে ডাকলেন না, তিনি তাকিয়ে আছেন সেই তার নৌকার উপরে সিংহাসনের দিকে। সেই সিংহাসনে যে বসে রয়েছে সারকাটা, মানে কন্দকাটা, তার দিকে তাকিয়ে রয়েছেন তিনি। জুতা সেলাই, জুতা সেলাই যে বলছিল, হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে এলো, মাথা সেলাই, মাথা সেলাই, মাথা সেলাই। এই কথাটা তো কানে ঢুকলো। জুতা সেলাই থেকে মাথা সেলাই। নৌকাটার দিকে আবার যখন নজর গেল, ওই নৌকা সিংহাসনে যে বসে রয়েছে সে নদীর এক প্রান্তের দিকে ইশারা করছে। নদীর একটা প্রান্তের দিকে ইশারা করছে এবং সে বোঝাচ্ছে সেদিকে যেতে। কিন্তু তিনি যাবেন কিভাবে? যখন তিনি মনে মনে ভাবলেন যে তিনি যাবেন কিভাবে, ঠিক ওই মুহূর্তেই যেই সত্তাটা নৌকার উপরে ছিল সে যেন গায়েব হয়ে গেল। যেন সে বুঝতে পারলো, যেন সে বগামাঝের অন্তরের খবরটা সে বুঝতে পারল। এখন বগামাঝি এটাও দেখলেন যে তার নৌকাটা একদম পরিপাটি করে রাখা। তিনি কিন্তু এখন পর্যন্ত সকালের মেমোরি মনে রাখতে পারেননি, তার মনে আসেওনি। তার কিন্তু মনে হচ্ছে এটা সেই রাতই, সেই চলমান রাত। জুতার সেলাই, জুতার সেলাই, কথাটা তিনি শুনছেনই, অনেক দূর থেকে বলছে চিৎকার করে করে। কিন্তু তিনি নিজেই আচমকা, মানে তিনি নিজেই চিৎকার করে বলে উঠলেন, মাথা সেলাই, মাথা সেলাই, খারা খারা কাজ আছে তোর, মাথা সেলাই দেবো, খারা। ডাকলেন এভাবে। তো তিনি আমাকে বলছিলেন, যেই সময় আমি এই মাথা সেলাইওয়ালারে ডাক দিলাম না, এই মাথা সেলাইওয়ালা একদম থেমে গেছে। জানেন, কলজেরা না দুঃখ করতেছিল আমার, মানে রাইট শেষ হয় না কে? এত বড় রাইট কে? আবার এই মুসি সেলাই থেকে, মুসি কবে থেকে মাথা সেলাই কারো হয়ে গেল, বুঝলাম না কিছু। আমি কুলফাল্লা জোরটা পড়লাম আবার অন্তররা শান্তি করার লেগা। এরপরে খেয়াল করার চেষ্টা করলাম কোন দিকে ওই সিংহাসনের লোক ইশারা দিছিল। তার থেকে আমি গেলাম ওইখানে। আমি যাই কি পাইছি জানেন? ওই শরীরটা ওইখানে রাখা, পানির উপরে এমন ভাবে বসা। পানির উপরে লাশ কোনদিন বসে দেখছেন? আমি দেখছি। পানির নিচে হাঁটুগুলা, উরুগুলা পানির উপরে ভাসে। লাশটারে কেউ কোনো মতে মনে হয় পানির উপরে সোজা করে বসায় রাখছে। আমি যাইবার সাথে সাথে লাশটা দেখলাম বসার দিকে পড়ে গেছে কাত হইয়া। লাশটার মাথা নাই। ওদিকে ওই মুসি সেলাই কইতাছে ফিস ফিস করে, দূর থেকে কয়, আর আমি শুনি জানেন, দূর থেকে কয় আমি শুনি, সে কইতেছে লয়ায় মাথা সেলাই, লয়ায় মাথা সেলাই। আমি তখন জিজ্ঞেস করলাম যে কি করলেন আপনি? সে বললো যে আমি নিয়ে গেছি লাশ। আমি ওই লাশ নিয়ে গেছি ওই জায়গায়, বইটা দিয়ে ধাক্কায় 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 আমি ওই লাশ ওই পারে নিয়ে গেছি। এখন লাশের তো কল্লাটা নাই, কল্লা বা মুখই। ওই মুচি সেলাই আমারে বললো যে কল্লা কোথায়, মাথা না সেলাই করুম, কল্লা কোথায়? তো কোন জায়গা থেকে যাই টাপুস করে কলাটা পড়লো। উনি বলছে কোন জায়গার তোমাদের টাপুস করে কলাটা পড়লো আমার পায়ের দ্বারা একেবারে ওই রকম কল্লা। ওই যে কইলাম চোখগুলা কেমন জানি, নাকটা ঠিক একদম মনে হচ্ছে সব ফ্রেশ, দাঁত ফাঁক করা দাঁত, কিরমি করা দাঁত, যেন রাগ উঠছিল তার। মুসে আমারে কইলো মাথারা ধর। আমি কেমনে যেন ওই কাড়া মাথারা ধরলাম জানেন। আমি মনে করছি কাড়া মাথার ওজন বড় যার 1 কেজি 1.5 কেজি হইব, কিন্তু এই মাথারা যখন আমি উঠাইতে গেলাম আমি দেখলাম ও মা তো 10 কেজির কাছাকাছি ওজন।
কাটা মাথা এত ভার, আমি এই মাথাটা উড়াইয়া আগলায় রেখে বসে আছি যে কোন সময় আমার কোন কাজ করতে দেয়। মুসি তার কোলের উপরে লাশটা উড়ায় রাখছে, মানে লাশের ঘেরিটা তার কোলের উপরে উড়ানো। আমার কাম হইতেছে মাথাটা জায়গা মতো ধরে রাখা। আমি মাথাটা যদি জায়গা মতো ধরে রাখি তাহলে সে পুরা মাথাটা সেলাই করে দিব। মুসি আমায় ডাক দিল, মুসি আমায় ডাক দিয়া কয়, মাথাটা এনে ধর, কানি কুনি পরিমাণ নড়াবি না, কাম আছে বহুত। আমারে করতে হবে তো, এছাড়া তো কোনো উপায় নাই। আমারে কে চালাইতেছে সেটা আমি নিজেও জানি না। আমি তাকে দেখতেছি ওই মুসির কোলের উপরে ওই লাশটা রাখা, ও গর্দানটা নাই, মাথাটা আমার সামনে। ওই মাথা আমি ধরছি, ধইরা নিজের হাতে ধইরা ওইখানে ধরে রাখছি, যেভাবে মুসি আমারে বলতেছে সেইভাবে। আমার চোখের সামনে মাথাটা, চেহারা দেখা যায় একদম শরীরের রঙের লগে চেহারার মিল। কিভাবে জানি আমার অন্তর মিলাই দিল। অন্তরই বলতেছে যে এটা সেই শরীরের মাথা। অতক্ষণে মুসি বড় একটা সুই এর ভিতরে ধাগা ঢুকাই দিছে। মাইসে কাপড় যেমনে সেলায় এমনি সে শিলানি শুরু করলো গলা দিয়া। একেবারে গলার নালীরা যে দিক দিয়ে সে সেলানি শুরু করছে আগে। কিছুক্ষণ এদিক দিয়ে সেলাই করতে করতে এক সময় সে বইলা বসলো আমারে, লাশটারে উড়া আর মাথা ধরে রাখ। আমি লাশ উঠাইলাম। লাশ আমি কিভাবে উঠেছি আমি জানি না। লাশের পিঠে আমার হাত এক হাত রাখা আর এক হাত দিয়ে লাশের চেহারা ধরে রাখছি আমি, যাতে গেড়ির পাশ দিয়ে মাথা কাইচিত যাতে পড়ে না যায়। মুসি ধীরে সুস্থে ঘাড়ের দিক দিয়ে সেলাই করা শুরু করছে। ঘাড়ের দিক দিয়ে দুই সাইড দিয়ে সেলাই কইরা মুসি আমার কোলে বা লাশ হতায় দেয়। আমি লাশ হতায় দিলাম। পচা লাশ, গন্ধ নাকে আইতেছে না, কি লেগে জানি কান স্তব্ধা হয়ে আছে, একদম তব্দা খায় আছে। আমি তো সব বুঝতেছি না কি হইতেছে আমার লগে। আমি তাকায় শুধু দেখতেছি সব। আমরা যেটা কয় আমি ওইটাই করি, আমরা যেটা কয় আমি ওইটাই করি। ভালো করে পুরা গলা সেলানি দেওয়ার পরে মুসিউটটা খাড়াইলো। মুসিউটটা খাড়াইয়া হাতটারে ঝাড়া দিল, যেন হাতের মধ্যে ধুলাবালি লেগে আছে। হাতটারে ঝাড়া দিয়ে সেই দিক ওদিক তাকাইলো, লাগে যেন এর হুশ আসলো মাত্র। তারপরে দিক ওদিক আবার তাকাইলো, এবার হাঁটা দিল, জুতা সেলাই জুতা সেলাই এভাবে কইতে কইতে কইতে। আমি তাজ্জবে আছি, আমি তাজ্জবে তাকাই আছি এর দিকে। ওখানে আমি লাশ নিয়ে কি করবো? লাশ নিয়ে আমি কার ধারে যাবো? পচা লাশ, রাতের বেলা, কি একটা অবস্থা। বাইরে এলাম কোন কামে আর যাইতেছি কোন জায়গায়? বিপদ ডাইকে আনলাম কেন কি নিজে রেডিও চিন্তা করতেছিলাম ওই সময়। তখন একটা হাততালি শব্দ এলো আমার কানে। আমি হাততালির শব্দটা হইন না এদিকে তাকায় দেখি কি আমার নৌকারা মাইজ নদীর উপরে, আর আমার নৌকার উপরে ওই সিংহাসনটা রাখা। আর ওই সিংহাসন ওই বেড়ায় যে বেড়ার লাশ এই যে মাত্র গর্দান আর কল্লা সেলাই করলো মুসি, ওই বেড়াই ওইখানে। এ কেমনে সম্ভব? এ কেমনে সম্ভব? আমি তাকায় আছি আর বেটার হাতে নৌকার বইটা, আমার নৌকার বইটা, সেটা দেখে আমি নৌকা বাই। বেটা এখন খাড়ায় আছে আর আমার নৌকাটা সে বায়া বায়া যেতেছে। আমি চাইয়া আছি শুধু, জানেন, চাইয়া আছি। এরপরে কি হইল জিজ্ঞেস করলাম, কারণ সে অনেকক্ষণ ধরে কোনো কথা বলে না। সে বলল, এরপর আর কি হয়েছে কন? অন্ধকার না চারপাশ, বুঝতে তো পারি নাই যে দিন একটা কাটাইছি। শরীর এত খারাপ আছিল যে দিনের খবরই মাথার ভিতরে আসিল না। ওখানে মনে হয় পড়ে গেছিলাম। আমার আবারও মানুষজন ডাক্কা উঠেছে একেবারে আলো ফুটার পরে। এরপরে কয়টা দিন বহুত কষ্ট করছি, বহুত।
পকেটের টাকাটা তো পড়ে গেছিল, কিন্তু বিশ্বাস করেন রিজিকের মালিক তো আল্লাহ। পকেটের টাকাটা পড়ে গেছিল, আফসোস লাগতেছিল তিন দিন না খাওয়া, ঠিকভাবে খাইতারি নেই কিছু। তো শরীরটা খারাপ লইয়া যেদিন সকালবেলা হুশ হয়েছে ওই দিনই দুপুরবেলা না কি মনে করে জানি জাল মারলাম পানিতে, যেহেনা মারলাম হেনতে উঠটাইল এতটি মাছ। বেচা কিনা কয়টায় বেশি জানেন? 450 টাকার মতো। 450 টাকা তো পাইছি, নিজের লেগে মাছ রাখছি, বাজার সদাই করে খাইছি। শরীরটা খুব কাহিল, শরীরটা খুব কাহিল। এই অবস্থায় কি করবো, চারপাশে তো ঘোরাফেরা করতে পারি না, কিন্তু বিশ্রাম তো লাগে। খুপড়ি গড্ডার মধ্যে শুয়ে থাকতাম, খারাইলে মনে হয়তো দুনিয়া ঘুরতেছে, পড়ে যাবো যে কোনো সময়। কিন্তু একদিন রাইতে স্বপ্ন দেখছি একখান। আমি জিজ্ঞেস করলাম কি স্বপ্ন? আরে আপনি জানেন না স্বপ্নের কথা কইতে নাই কাউরে, কিন্তু আমি আপনারে কই। আমি স্বপ্ন দেখছি কি জানেন? আমি এমন একটা জায়গার দৃশ্য দেখতেছি, যে জায়গার দৃশ্যটা এরকম যেন চারপাশ সবুজ, আলোটাও সবুজ, কুয়াশাটাও সবুজ, সবকিছু সবুজ। সামনে পানি, এই পানির উপর একটা নৌকা, ওই নৌকার উপরে একটা লোক দাঁড়ানো, এর হাতে বইডাডা, নৌকার বইডাডা। আর একখানে একটা সিংহাসন রাখা, বুঝছেন? মানুষের হাত পাও দিয়া তৈরি সিংহাসন। ওই সিংহাসনের উপরে একটা ব্যাটা বসা, হেয়ারও কল্লাটা নাই। কল্লার জায়গাটা দিয়ে মনে হইতেছে রক্ত চুইয়া চুইয়া পড়তেছে একেবারে বুক বায়া নিচের দিকে। আমি দেখলাম এই স্বপ্নটা, দেখার পরে ঘুম ভাঙলো। কাউরে কোনোদিন যে জিগাই নেই যে স্বপ্নের মানে কি হইতে পারে। মানুষজন কোনোদিন আমার 2 পয়সার দামও দেয় নাই, এখনো দেয় না। এখনো কত মানুষ আছে যে একটুখানি জায়গা পার করে দিলে 1 পয়সাও দেয় না। আবার কেউ কেউ মাঝে মাঝে যদি 1 পয়সাও দিত, এই পয়সার আমার ফিক্কা মারত, লাগে যেন টাকার কোনো দাম নাই। টাকার দাম নাই কে কইছে? মাইনসের না দাম নাই। আমি যে বগা, আমি যে মাঝি, আমারই তো দাম নাই। দাম আছে?